ইরান যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। অব্যাহত থাকবে ইরানি বন্দরে মার্কিন অবরোধ। দ্বিতীয় দফার আলোচনায় বসতে তেহরানের অস্বীকৃতি। অবস্থা যা দেখছি পূর্বে এখনো তাই আছে। 20% বাড়ার পরেও আজকেও যখন 5 ঘন্টা হইতেছে, তার মানে তো ভোগাতে এখনো কমে নাই। ডিপো থেকে বাড়তি তেল বিক্রির সিদ্ধান্তেও কমেনি দুর্ভোগ। স্বস্তি ফেরাতে আরও কয়েকদিন সময় চায় মন্ত্রণালয়। সরবরাহ বাড়ানোর দাবি পাম্প মালিক সমিতির। ক্ষমতায় থাকা বিএনপি সাংগঠনিক কার্যক্রমেও পিছিয়ে নেই। সময় সংবাদকে মির্জা ফখরুল। বিরোধী দলকে মোকাবেলায় রাজপথ নয়, মতবিরোধ নিরসনে সংসদে আলোচনার আহ্বান। গাইবান্ধার জুনদহ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে উৎকণ্ঠা। মিলল পরীক্ষার 6 ঘন্টা আগে। শিক্ষকদের গ্রুপিং ও অবহেলার প্রতিবাদ। এবং হাতুড়ি দিয়ে থেতলে দেয় মাথা মুখ। পল্লবীর গৃহশিক্ষিকা জ্যোৎস্না হত্যায় প্রধান সন্দেহভাজন সাবলেট ভাড়াটিয়া। মুষ্টি থেকে উদ্ধার চুলের সূত্র ধরে তদন্তে পুলিশ। ভোরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করা হলেও ইরানি বন্দরের ওপর মার্কিন অবরোধ অব্যাহত রাখা হবে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধকে সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরানে নতুন করে হামলা হলে উপসাগরীয় অঞ্চলের তেল অবকাঠামো ধ্বংসের মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এরই মধ্যে ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠকে বসতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান। স্থগিত করা হয়েছে জেডি ভ্যান্সের সফরও। অবশেষে সব ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, ইরান সরকারের বিভাজনের কারণে এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি একই সঙ্গে নির্দেশ দিয়েছেন নৌ অবরোধ অব্যাহত থাকবে এবং পরিস্থিতি অনুযায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যুক্তরাষ্ট্রের দাবি, অবরোধের কারণে 28টি ইরানের জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে বা বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। তেহরান পাল্টা দাবি করেছে তাদের কিছু জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়েছে। এর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধ সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল এবং যুদ্ধবিরতির লঙ্ঘন। তিনি জোর দিয়ে বলেন, ইরান চাপের মধ্যে কোনোভাবেই আলোচনায় বসবে না এবং তারা নিজেদের স্বার্থ রক্ষায় প্রস্তুত। ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদ ট্রাম্পের এই যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণাকে অর্থহীন দাবি করেছেন। তিনি জানান, ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিশ্চিতভাবে একটি আকস্মিক হামলার জন্য কালক্ষেপণের অপকৌশল। এই পরিস্থিতির মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনার ভবিষ্যৎও অনিশ্চিত। তাসনিম নিউজ জানিয়েছে, পাকিস্তানে হতে যাওয়া আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র তাদের অযৌক্তিক দাবি থেকে সরে না আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে স্থগিত করা হয়েছে জেডি ভ্যান্সের পাকিস্তান সফরও। এর মধ্যে ইরানের রেভলিউশনারি গার্ডের আকাশ প্রতিরক্ষার প্রধান মাজিদ মুসাফি হুঁশিয়ারি দিয়েছেন, নতুন করে হামলা হলে উপসাগরীয় অঞ্চলের তেল অবকাঠামো সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন, উপসাগরীয় দেশগুলো যদি যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দেয় তবে পুরো মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে যাবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে তারা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে তাদের আঞ্চলিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তের পরও কাটেনি মাঠের দুর্ভোগ। জ্বালানি বিভাগের আশা, কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে স্বস্তি ফিরবে গ্রাহকদের মধ্যে। যদিও পেট্রোল পাম্প মালিক সমিতি বলছে, চাপ কমাতে ডিপো থেকে তেল সরবরাহ পরিমাণ আরও বাড়াতে হবে। ফারুক ভাইয়া রবিনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানির ভোগান্তিতে মানুষ। এর মধ্যে লিটার প্রতি জ্বালানি তেলের দাম বাড়ানো হয় 15 থেকে 20 টাকা পর্যন্ত।
শুধু তাই নয়, দাম বৃদ্ধির 24 ঘন্টার মধ্যেই আসে তেলের সরবরাহ বাড়ানোর ঘোষণাও। তবে বদলায়নি পরিস্থিতি। এখনও ফিলিং স্টেশনে দীর্ঘ সারিতে অপেক্ষায় দিনের বড় একটি সময় কাটাতে হচ্ছে গ্রাহকদের। অবস্থা যা দেখছি পূর্বে এখনো তাই আছে। এখন তো দেখা যাচ্ছে আমাদের দুই দিকে লস, এদিকে টাকাও বেশি আবার সময়ও লস। তো আজকেও যখন 5 ঘন্টা হইতেছে তার মানে ভোগাতে এখনো কমে নাই। সকাল থেকে কোনো তেল দেয় না, একটার দিকে দেওয়া শুরু করছে। তো তেল যদি সরবরাহ থাকতো তাহলে সকাল থেকে দিল না কেন? স্বাভাবিকভাবে প্রতি বছরই কম বেশি বাড়ে জ্বালানি তেলের চাহিদা। তবে গত মাসখানিকের তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে গত বছরের একই সময়ের গড় বিক্রির সঙ্গে মিল রেখে সরবরাহ করা হচ্ছে জ্বালানি তেল, যে কারণে বাড়তি চাহিদা মেটাতে হিমশিম খেতে হয় ফিলিং স্টেশনগুলোকে। 25 আর 26 এর মাঝখানে তো আপনার 20% গাড়ি বাড়ছে। এই গাড়িগুলোর তেলটা কে দিবে? যারা এই সিস্টেমটা করছেন তারা এগুলো চিন্তা করছেন। আমি মনে করি তাদের এই ভুল সিদ্ধান্তের কারণেই জনগণের ভোগান্তি হয়েছে। সবশেষ দৈনিক ডিজেল সরবরাহ নেমে আসে 11,000 মেট্রিক টনের ঘরে। এখন 10% বাড়িয়ে 13,000 মেট্রিক টন করার নির্দেশনা দিয়েছে বিপিসি। একই হারে বাড়বে পেট্রোল সরবরাহ। এতে দৈনিক বিক্রি ছাড়াবে 1,500 মেট্রিক টন। আর অকটেন 20% বাড়িয়ে দৈনিক সরবরাহ হবে 1,422 মেট্রিক টন। এতে ধীরে ধীরে ফিলিং স্টেশনে মানুষের ভোগান্তি কমার আশায় সরকার। যেটা আমরা বাড়িয়েছি এটা আমরা অব্যাহত রাখবো। আশা করছি যে আমরা আগামী কয়েকদিনের মধ্যে এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অপারেশনাল ক্যাপাসিটি কিভাবে বৃদ্ধি করা যায় ফিলিং স্টেশনগুলোর, সে ব্যাপারেও আমরা নজর দিচ্ছি। যদিও পেট্রোল পাম্প মালিক সমিতি বলছে গ্রাহক স্বস্তি ফেরাতে ডিপো থেকে তেল সরবরাহ আরও বাড়াতে হবে। 10-20% বাড়াইছে, এটা একটা আমি মনে করি শুভ সূচনা। এখন এই 10-20% দিয়ে যদি কভার হয়ে যায়, ওয়েল, হোপ ফর দ্য বেস্ট। আর যদি না হয় তাহলে আবার বাড়াইতে হবে ওনাদেরকে। এটা সলিউশন একটাই, সেটা হলো আপনার সরবরাহটা স্বাভাবিক করতে হবে। জ্বালানি বিভাগের আশ্বাস, সরবরাহ নিয়ে শঙ্কা নেই, মজুদ আছে পর্যাপ্ত। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিপিসি, কিন্তু তারপরও ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে ভোগান্তির চিত্র। আর এই অবস্থার অবসানে সরবরাহ ব্যবস্থা আরও গ্রাহক বান্ধব করার দাবি জানাচ্ছেন দীর্ঘ সারিতে অপেক্ষায় থাকা ভোক্তারা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অসহনীয় গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল নিতে হচ্ছে গ্রাহকদের। জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপ ছাড়া তেল দেওয়া হচ্ছে না। ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন, 7 থেকে 8 ঘন্টা অপেক্ষার পর মিলছে জ্বালানি। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনের দৃশ্য এটি। মূল্যবৃদ্ধির পরও জ্বালানির চাহিদায় তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না। তবে কিছু কিছু পাম্পে ফুয়েল পাস অ্যাপ ছাড়া মিলছে না তেল। যাদের ফুয়েল পাস নাই তারা হচ্ছে দিতে পারবে না। 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইনে দাঁড়ায় আছে। ফুয়েল পাস করলে 1400 টাকা দিবে, আর ফুয়েল পাস ছাড়া তেল দিবে না। সরকার বলতেছে যে তাদের কোনো ত্রুটি নাই, কিন্তু আমরা তো বাস্তবে দেখতে পাচ্ছি না। তেলের দাম বাড়ানোর পরে হয়তো আমরা তেল পাবো, কিন্তু সেই অনুযায়ী আমরা তেল পাচ্ছি না। সমাধান তো একটা করতে হবে। বাংলাদেশ সরকারের কাছে আমরা আপ্যায়ন চেষ্টা করতে হবে যে আমাদের এটা অল্পতে সমাধান করুক, নাহলে এভাবে জীবন চলে না। এদিকে সরকারের পক্ষ থেকে ডিপোগুলো থেকে 20% অকটেন এবং পেট্রোল ও ডিজেল 10% করে বেশি সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে কার্যকর করার কথা থাকলেও শুধু বর্ধিত তেল পেয়েছে খুলনা ডিপো। বাকি ডিপোগুলোতে তেল বিপণন হচ্ছে আগের বরাদ্দ অনুযায়ী। চাহিদামূলকই তেলটা বর্তমানে পেয়েছি, মানে আগে পাইছিলাম না, আজকে পেয়েছি। চাহিদা পরিপূর্ণ নাই এবং আরো বাড়াতে হবে। আগে 7,000-8,000 দিত, আজকে 9,000 দিচ্ছে। ফুয়েল পাস ব্যবস্থার মাধ্যমে জ্বালানি বিতরণে শৃঙ্খলা আনা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। এতে কমবে অবৈধ মজুদ। সবাই শৃঙ্খলা অনুযায়ী ফুয়েল পাস নিয়েই তেল নিচ্ছে, আর যাদের ফুয়েল পাস নেই তাদেরকে আমরা তেল দিচ্ছি না। জ্বালানি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অ্যাপটি প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের জন্য চালু করা হয়েছে। পরীক্ষামূলক এই উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে দেশের সব যানবাহনের জন্য এটি চালু করা হবে। শিমুল হোসেন, সময় সংবাদ। জ্বালানির দাম বৃদ্ধির কারণে খাদ্যপণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী। সচিবালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্ক ফোর্সের সভা শেষে একথা জানান তিনি। বাজারে সিন্ডিকেট করা কিছু ব্যক্তির হাতে দেশের মানুষকে সরকার জিম্মি হতে দেবে না বলেও হুঁশিয়ার করেন মন্ত্রী। জ্বালানি তেলের দাম বাড়লে বাড়ে পরিবহন খরচ, যার প্রভাব পড়ে নিত্যপণ্যের বাজারেও। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেরিতে হলেও দেশে বেড়েছে ডিজেল, পেট্রোল, অকটেনের দাম। তারপর থেকে জনমনে নতুন উদ্বেগ, বাজারে দ্রব্যমূল্যেও পড়তে পারে প্রভাব।
মঙ্গলবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স বিষয়ক সভায় আলোচনা হয় পণ্যের আমদানি, মজুদ, সরবরাহ নিয়ে। জ্বালানি তেলের বাজার মূল্যের প্রভাব ও সরকারের পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। সভা শেষে বাণিজ্যমন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে খাদ্য মূল্যের উপর তেমন প্রভাব পড়বে না। সিন্ডিকেটের হাতে সাধারণ মানুষকে সরকার জিম্মি হতে দেবে না বলেও জানান মন্ত্রী। জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত যে ইম্প্যাক্ট সেটা এত ন্যূনতম যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না। এই সরকার গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না। বাজারে আমদানি পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে জানিয়ে মন্ত্রী বলেন, খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ঘাটতি আছে। বোতলজাত সয়াবিনের সরবরাহ একটু কম আছে, আবার খোলা সয়াবিন পর্যাপ্ত আছে, যেটি হয়তো নির্ধারিত মূল্য থেকে অল্প কিছু বেশি মূল্যে বিক্রয় হচ্ছে। তো এই ব্যাপারটি আমরা নজরে রেখেছি এবং এই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নেব। জনগণকে প্রয়োজনের বেশি পণ্য কেনার প্রবণতা বর্জনের আহ্বান জানান মন্ত্রী। আমরা যেন স্পেকুলেশন দ্বারা মূল্যস্ফীতি না ঘটাই। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুতের পাশাপাশি জ্বালানি সংকটে ভুগতে থাকা গার্মেন্টস শিল্পের উৎপাদন ধস ঠেকাতে বিকল্প হিসেবে প্রতিটি কারখানার ছাদে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দিয়েছে বিজিএমইএ। এক্ষেত্রে 5% সুদে ঋণের যেমন ব্যবস্থা করা হচ্ছে, তেমনি সার্ভিস ফিতেও 50% মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে। তবে সোলার প্যানেল আমদানি নীতিতে পরিবর্তন না আনলে সুফলের আশা করছেন না গার্মেন্টস মালিকেরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটে ভুগতে থাকা বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলোতে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা বিদ্যুতের লোডশেডিং স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। লোডশেডিং এর এই সময়ে জেনারেটর দিয়ে সামাল দেওয়ার চেষ্টা হলো, মিলছে না প্রয়োজনীয় ডিজেল। এই অবস্থায় কারখানাগুলোতে উৎপাদন কমেছে অন্তত 40%। আর তাই সদস্য কারখানাগুলোর ছাদে সোলার প্যানেল স্থাপনের বিশেষ নোটিশ দিয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনাও সেরে নিয়েছে সংগঠনের নেতারা। যদি ইন্ডাস্ট্রি তার সোলার প্যানেল স্থাপন করে তাদেরকে স্বল্প সুদে ঋণ সুবিধা দেবে, এবং এটা যদি করা হয় তাহলে 20% বিদ্যুৎ সাশ্রয় করা যাবে। অবশ্য ইউরোপীয় ইউনিয়নের প্রধান বাজারগুলোতে কঠোর পরিবেশগত কমপ্লায়েন্স কার্যকর হয় সোলার প্যানেল স্থাপন এখন কৌশলগত ব্যবসায়িক সত্য বলে মনে করে বিজিএমইএ। সোলার প্যানেল স্থাপনের জন্য আর্থিক সহযোগিতা হিসেবে 5 থেকে 5.5% সুদে ঋণের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে আগামী 3 মাসের মধ্যে যেসব কারখানা সোলার প্যানেল স্থাপন করবে তাদের সার্ভিস ফি 50% মওকুফ করা হচ্ছে। সংকটকালীন এই মুহূর্তে বিজিএমইএর এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন জ্বালানি বিশেষজ্ঞরা। যুগোপযোগী এবং সাস্টেইনেবল একটা পদ্ধতি, এবং এটা ইনস্টল করলে এটা দেশের জন্য এবং যারা বিজিএমই যারা এটা বসাবে তাদের সবার জন্য এটা উপকারী হবে। বিকল্প জ্বালানি হিসেবে সোলার প্যানেল আপাতত কার্যকর পন্থা হলো, এ নিয়ে জটিলতার শঙ্কা করছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। বিশেষ করে আমদানি পর্যায়ে অতিরিক্ত শুল্ক হার সহ রয়েছে নানামুখী জটিলতা। এক্ষেত্রে আমদানি নীতিতেই পরিবর্তন আনার কথা বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। সরকারের সুনির্দিষ্ট একটা এসআরও আসুক, যাতে আমরা এটার মধ্যে আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা এটা ইউজ করতে পারি। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং বন্দরনগরী চট্টগ্রামে ছোট বড় গার্মেন্টস রয়েছে 4000-এর বেশি। এছাড়া 8টি ইপিজেডে আরও অন্তত 600 গার্মেন্টস কারখানা রয়েছে, যেখান থেকে বছরে রপ্তানি আয় আসছে $40 বিলিয়ন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ক্ষমতায় আসার পর বিএনপির রাজনীতি সরকারে বিলীন হয়ে গেছে এমন ধারণা নাকচ করে দিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিরোধী দলকে মোকাবেলায় পাল্টা কর্মসূচি থাকছে না বিএনপির। তবে সরকারের কর্মকাণ্ড সভা সেমিনারের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। রাজপথ ছেড়ে সংসদে আলোচনা করে মতবিরোধ নিরসনে বিরোধী দলের প্রতি আহ্বানও জানিয়েছেন মির্জা ফখরুল। এবুল হাসানের রিপোর্ট। নির্বাচিত মাননীয় সদস্য
জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকার ও বিরোধী দলের মতভেদ সংসদ ছাপিয়ে উত্তাপ ছড়াচ্ছে বাইরেও। আলোচনার জন্য বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব নাকচ করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। তাদের দাবি গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি আদায়ে কর্মসূচিও দিয়েছে। তবে রাজপথ ছেড়ে সংসদে আলোচনার কথা বলছে বিএনপি। বাংলাদেশের পলিটিক্যাল কালচার মানে হচ্ছে রাস্তায় আন্দোলন, রাস্তায় থাকা। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। কারণ এটা আরেক ধরনের, আমি মনে করি, চাপ সৃষ্টি করা, ফর নাথিং চাপ সৃষ্টি করা। আমরা যেটা চাই, সিরিয়াসলি চাই, যেখানে ডেমোক্রেটিক কালচার গড়ে উঠুক, এবং সেই জন্যে রাস্তায় না নেমে আমরা আলোচনার মাধ্যমে সেগুলো শেষ করি, পার্লামেন্টেই শেষ করি, তাহলে সেটা অনেক ফলপ্রসূ হবে। আমরা তো সেই প্রস্তাব বারবার দিয়েছি যে আসেন আমরা পার্লামেন্টে বসেই আলোচনাগুলো সর্ট আউট করি। পলিটিক্যাল লিডার্সরা এই একটা জায়গায় যদি একমত হয় যে আমরা যা কিছু করবো পার্লামেন্টের মধ্যে করব, লেট দেম শাউট দেয়ার, লেট দেম ওয়াক আউট, অথবা ওখানে চিৎকার চেঁচামেচি করুক, কিন্তু রাস্তায় যাব না, তাহলে হয় কি আপনার একটা কালচার ধীরে ধীরে গড়ে উঠবে। সময় সংবাদকে দেয় একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিরোধী দলকে মোকাবেলায় পাল্টা কোনো কর্মসূচি দেবে না তাদের দল। রাস্তায় আমরা কোনো কর্মসূচি দেবো না। বড়জোর যেটা করতে পারি সেটা হচ্ছে যে পাবলিক পারসেপশন ক্লিয়ার করার জন্য আমরা হয়তো সিম্পোজিয়াম, সেমিনার এগুলো বাড়িয়ে দিতে পারি, এবং জনগণের সঙ্গে যখন কথা বলা হবে তখন সেগুলো করতে পারি। আর মানুষকে বোকা মনে করতে কোনো কারণ নেই, মানুষ খুব ভালো বোঝে। আমরা যদি কোনো খারাপ কাজ করে থাকি, মানুষ ঠিকই দেখবে যে আমাদেরকে ভোট দেবে না নেক্সট ইলেকশনে। প্রায় 2 দশক পর ক্ষমতায় আসা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড তেমন একটা চোখে পড়ছে না, তবে তা মানতে নারাজ মহাসচিব। আমি এটা বিশ্বাস করি না। আমরা সরকারে আসার পর থেকে আমাদের দলের তো কাজ হচ্ছে, আমরা তো চেষ্টা করছি যে দলকে কীভাবে সুসংহত করা যায়, তাহলে কীভাবে সারা দেশের মধ্যে আমাদের প্রোগ্রামগুলো হচ্ছে কীভাবে, সবখানে দল আমাদের আছে। হ্যাঁ, এটাকে অ্যাক্টিভেট করতে হবে, আরও সক্রিয় করতে হবে, আরও শক্তিশালী করতে হবে, সেটা তো আমাদের করতেই হবে। সংগঠন গতিশীল করতে মন্ত্রিসভার বাইরে থাকা নেতাদের দলের গুরুত্বপূর্ণ জায়গায় আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সময় তা বলে দেবে। এটা তো আপনার প্রয়োজনই বলে দেবে সেটা, এবং যারা রাজনীতি করতে চান তাদের কর্মকাণ্ডেই সেটা আসবে। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সিম্পোজিয়াম। গ্রাফিতি আঁকা নিয়ে চট্টগ্রামে সরকারি সিটি কলেজে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে, আহত হয়েছেন 10 জন। ক্যাম্পাসে একটি গ্রাফিতিতে গুপ্ত রাজনীতি লেখাকে কেন্দ্র করে এই দফায় দফায় সংঘর্ষ হয়। এজন্য একে অপরকে দায়ী করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। এদিকে চট্টগ্রামে ছাত্রদলের ওপর ছাত্র শিবিরের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেছেন ছাত্রদল নেতাকর্মীরা। প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ছাত্র শিবির। ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম নিউ মার্কেট এলাকা। চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসের একটি গ্রাফিতিতে গুপ্ত রাজনীতির লেখাকে কেন্দ্র করে মঙ্গলবার বেলা 12টার দিকে প্রথম দফায় ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষ হয়। বিকেলে ছাত্র শিবির নিউ মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করলে আবারও দুপক্ষের মধ্যে হয় ধাওয়া পাল্টা ধাওয়া। তবে হামলার বিষয়ে একে অপরকে দায়ী করছে ছাত্রদল ও ছাত্র শিবির। আমরা ওদেরকে মোড়ে দাঁড়িয়ে ওদেরকে মান ভিজিট করার পরও তারা আমাদের উপর, মনোনয়ন নেতৃবৃন্দের উপর এবং আমাদের কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দের উপর হামলা করে। যখনই পরীক্ষা চলতেছে তখনই তারা কলেজ ক্যাম্পাসে হামলা করে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে। সংঘর্ষ চলাকালে কলেজে পরীক্ষা চলছিল, পরে প্রশাসনের নিরাপত্তায় শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে সরিয়ে নেওয়া হয়। আমরা নিচে এসে দেখলাম যে স্লোগান চলছে, তখন আমরা ওদের উভয় পক্ষের মাঝামাঝি দাঁড়িয়ে আমরা মারামারি প্রতিহত করা বা নিবৃত্ত করার চেষ্টা করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সিটি কলেজে ঘটনা, আর নিউ মার্কেট মোড়ে আসছে মারা বন্ধ করার জন্য। আমরা আসি, পরিস্থিতি শান্ত আছে। নিউ মার্কেট আসছে তো এটা আমরা দুই পক্ষকে শান্ত করে দিচ্ছি, দুদিকে সরাই দিচ্ছি। এদিকে চট্টগ্রামে ছাত্র দলের ওপর ছাত্র শিবিরের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদল নেতাকর্মীরা। চট্টগ্রাম সিটি কলেজে যেরকম দুঃসাহস দেখিয়েছেন, পুনরায় যদি আপনারা দুঃসাহস দেখান তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটকে নিয়ে সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে আমরা কবর রচনা করবো ইনশাআল্লাহ। এদিকে বরিশাল বিএম কলেজেও বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এদিকে চট্টগ্রামে হামলার প্রতিবাদ জানিয়েছে ছাত্র শিবির। রাজধানীতে সংবাদ সম্মেলনে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেন, ছাত্রলীগকে পুনর্বাসন করে আবারও ক্যাম্পাসে অপরাজনীতির চর্চা শুরু করেছে ছাত্রদল। 5 আগস্টের পরে এই আওয়ামী রাজনীতি আবার ফিরিয়ে নিয়ে আসছে ক্যাম্পাসে। ছাত্রলীগের হেলমেট বাহিনী যেটা ছিল,
এই হেলমেট বাহিনী ছাত্রদলে কোত্থেকে আসলো? এগুলো সব ছাত্রলীগ করতো এবং ছাত্রদল হচ্ছে তাদের পুনর্বাসন সেন্টার। সংঘর্ষের জেরে বুধবার চট্টগ্রাম সরকারি সিটি কলেজের পাঠদান বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। তবে চলমান থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ পেয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। কোনো লেনদেন হয়েছিল কিনা কমিটি তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে তার পরিবারের কাছ থেকে ঘুষ দাবির অভিযোগ ওঠে সাইমুম রেজার বিরুদ্ধে। অডিও রেকর্ডটার সত্যতা আমরা পেয়েছি এবং সেখানে দুইজনেরই কথোপকথন আছে। তাদের মধ্যে কোনো লেনদেন হয়েছে কিনা বা এই জাতীয় সেটা আমরা খতিয়ে দেখছি। এটা আমাদের ফ্যাক্টস কমিটি আমরা তদন্ত করে দেখছি। আমরা কর্তৃপক্ষের কাছে সেটা দাখিল করব এবং সেভাবে আইনগতভাবে যা হয় তাই হবে। প্রতি ৩ মাসে একবার জাতীয় পত্রিকার সম্পাদকের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক করবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াবের সদস্যরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংগঠনটির নেতারা। বিনা কারণে কোনো সাংবাদিক জেলে আছেন কিনা এবং গ্রেফতারকৃত সাংবাদিকদের জামিনের বিষয়ে খোঁজ নেয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। পরে নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী জানান, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছেন সরকার প্রধান। প্রেস ফ্রিডমে তিনি বলছেন যে আমি কাউকেই হস্টাইল করতে চাই না। এটা খুব ভালো কথা। কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এটা বলেন নাই। আমরা এটা ওনাকে স্মরণ করেছি যে আগের সরকারগুলো কি করেছে, তিনি এটা জানেন সবই। উনি বলেছেন যে আমরা সেই পথে যাব না। গ্রেপ্তারকৃত সাংবাদিক যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে, তারপরেও তিনি শুনেছেন, তিনি বলছেন যে এই বিষয়টা আমরা আলোচনা করব। উনি বলেছেন নোয়াবের সাথে বা সাংবাদিক ভাইদের সাথে ওনাদের যে প্রতিনিধি থাকবেন তাদের সাথে 3 মাস অন্তর অন্তর বসার আমরা একটা শিডিউল করেছি। বসে ওনাদের সমস্যার কথা বা আমাদেরকে যে ওনারা পরামর্শ দিবেন সেটা আমরা ওনাদের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শুনবেন। পাচার হওয়া অর্থ ফেরাতে পুরোদমে কাজ চলছে জানিয়ে অর্থমন্ত্রী বলেছেন, টাকা ফেরত আনতে বিদেশে সম্পদ পুনরুদ্ধার কোম্পানি নিয়োগ করা হয়েছে। সংসদে অধিবেশনে তিনি আরও বলেন, আগামী বাজেটে ব্যাংক ঋণ কমানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া সংসদ সদস্যদের গাড়ি সহ অন্যান্য সুবিধা না নিতে বিরোধী দলও একমত বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি চলছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। মঙ্গলবার সাধারণ আলোচনায় অংশ নেন আইন প্রণেতারা। সময় 5 মিনিট। দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন কুমিল্লার সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জবাবে অর্থমন্ত্রী বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক সমঝোতায় বিশ্বাসী নয় বিএনপি সরকার। বিএনপির রাজনীতি অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারোর সাথে কোনো সমঝোতা করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে বিভিন্ন দেশে সম্পদ পুনরুদ্ধার কোম্পানি নিয়োগ করার তথ্য তুলে ধরেন আমির খসরু। তিনি জানান, নতুন অর্থ বছরে ব্যাংক ঋণ কমানোর লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। এই টাকাগুলো রিপ্লেনিশ করতে হবে আপনাকে, এবং রিপ্লেনিশ করার জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বহু টাকা এখানে রিপ্লেনিশমেন্টের জন্য দেওয়া হয়েছে, আরও বাজেটে দেওয়া হবে আগামী দিনে। বিনিয়োগকারীরা বিদেশ থেকে যারা ফাইন্যান্সিয়াল সেক্টরে বিনিয়োগ করতে চায় তাদেরকে আকৃষ্ট করে বাংলাদেশের ব্যাংকগুলোতে বিনিয়োগের মাধ্যমে এই যে ক্যাপিটাল ডেফিসিট হয়েছে এটা মেকআপ করে, যাতে করে বাংলাদেশের অর্থনীতিটা সচল করতে পারে। এ সময় সংসদ সদস্যরা নতুন করে আলাদা কোনো সুযোগ সুবিধা পাবেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এমপিরা এই নতুন পার্লামেন্টে জনপ্রত্যাশা অনুযায়ী আলাদা কোনো সুযোগ সুবিধা নেব না। অধিবেশন শেষে কথা বলেন সরকার দলীয় চিফ হুইপ। তার দাবি, বৈশ্বিক সংকটের মধ্যেও জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার। সমগ্র বিশ্বের সমস্যা, সমগ্র জায়গায় তেলের দাম বৃদ্ধি, শুধু বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি করানি, সামান্য একটু অ্যাডজাস্ট করা হয়েছে। কাজে এই বিষয়টা আপনারা সহানুভূতির সাথে দেখবেন। ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্তে বিরোধী দলও ঐকমত্য পোষণ করেছে বলে জানান চিফ হুইপ। তারা ট্যাক্স ফ্রি গাড়ি গ্রহণ করবেন না। আত্মজ রহমান, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। অংশ নিয়েছে 18.5 লাখ পরীক্ষার্থী। প্রশ্নপত্র সহজ হওয়ায় খুশি তারা।
কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর না পাওয়ায় স্বস্তি জানান অভিভাবকরাও। এদিকে আগে থেকে কাউকে না জানিয়ে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। পরে তিনি বলেন, প্রশ্ন ফাঁস ও নকল ঠেকাতে এবারই প্রথম সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে। কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো এবারের এসএসসি পরীক্ষা। ভালো পরীক্ষা হওয়ায় কেন্দ্র থেকে হাসি মুখে বের হন শিক্ষার্থীরা। প্রথম পরীক্ষার দিন কেন্দ্রে প্রবেশের আগে কিছুটা দুশ্চিন্তায় ছিল কোনো পরীক্ষার্থী। তবে প্রশ্নপত্র দেখে উড়ে যায় সব ভীতি। ভালো পরীক্ষা হওয়ায় খুশি পরীক্ষার্থীরা। পরীক্ষা পুরো ফাটাইয়া দিছি, সব কমন আইছে। এত ইজি প্রশ্ন কেউ করে? প্রশ্নগুলো ইজি ছিল, অনেক ভালো করে দিতে পেরেছি। এমসিকিউটা স্ট্যান্ডার্ড হয়ে আমরা সিকিউ গুলো ভালো মতো দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। বন্দুকের গুলি মিস হবে, আমার A+ মিস হবে না ইনশাআল্লাহ। আমাদের মনে হচ্ছে আমরা নরমাল এক্সাম দিতেছি, সো ভালোই হয়েছে। কেন্দ্রের শিক্ষার্থীরা আর বাইরে অভিভাবকদের ভিড়। পরীক্ষা শেষ হতেই সন্তানের সঙ্গে বাবা মায়ের সাক্ষাৎ। প্রশ্নোত্তর করতে পারায় সন্তুষ্ট অভিভাবকরাও। আমি একজন মা এবং সব বাচ্চার জন্য আমার শুভকামনা। বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঢাকা সহ সারা দেশে ৩,৮৮৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা। অন্যান্য সময়ে সাংবাদিকদের জানিয়ে শিক্ষামন্ত্রী কেন্দ্র পরিদর্শনে গেলেও এবারের চিত্র ছিল ব্যতিক্রম। আগে কাউকে না জানিয়ে মানিকগঞ্জ ও সাভারের কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক। পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। আমি যদি পেট্রোল নিয়ে যাই, পতাকা উড়িয়ে যাই, তাহলে মানুষ আমাকে আইডেন্টিফাই করে ফেলবে। আপনাদেরকে যদি বলে যাই তাহলে সবাই জেনে ফেলবে আমি কোথায় যাচ্ছি। শিক্ষামন্ত্রী বলেন, এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো শঙ্কা নেই, কারিকুলামেও আসবে পরিবর্তন। পরীক্ষা সুন্দর হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা আদৌ নেই। মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরেই তাদেরকে কারিকুলাম নিয়ে কাজ করার জন্য বলেছি, তারা কাজ করছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন 18,57,000-এর বেশি শিক্ষার্থী। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধায় এসএসসি পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠায় পড়েন অভিভাবক ও পরীক্ষার্থীরা। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে এর পেছনের শিক্ষকদের গ্রুপিং আর অফিস সহকারীর স্বেচ্ছাচারিতা। বছরের পর বছর বিদ্যালয়ে অনুপস্থিত থেকে অফিস সহকারী ও নিজের অনুসারী কয়েকজন শিক্ষক দিয়ে কাজ চালাচ্ছেন প্রধান শিক্ষক। গত বছরও একই পরিস্থিতির শিকার হয়েছিল জেলার একটি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। গাইবান্ধায় পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র হাতে পায়নি এসএসসি পরীক্ষার্থীরা। গণমাধ্যমে খবর প্রচারের পর পরীক্ষা শুরু হওয়ার 6 ঘন্টা আগে ভোররাতে প্রবেশপত্র হাতে পায় তারা। বিষয়টি জানতে মঙ্গলবার দুপুরে পলাশবাড়ির জুনদহ উচ্চ বিদ্যালয়ে গেলে অভিভাবকদের তোপের মুখে পড়েন জেলা শিক্ষা কর্মকর্তা। বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের গ্রুপিং, অবহেলা, অনিয়মের ফলে বারবার এমন ঘটনা বলে অভিযোগ অভিভাবকদের। তারা বলছেন, বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও অফিস সহকারী নাইম ইসলামের কাছে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন ও ফর্ম পূরণের ফি পরিশোধ করলেও পরীক্ষার আগের দিন পর্যন্ত প্রবেশপত্র দিতে পারেনি কর্তৃপক্ষ। হেডমাস্টার 1-2 বছরে আমি কখনো 2-3 দিন দেখছি। কয়েকদিন ধরে ছাত্রছাত্রীরা মাস্টারের পিছে পিছে ঘুরতেছে। কি জন্য ঘরে দেখি, কারো কারো ফর্ম পূরণ হয়েছে, কারো কারো হয় নাই। পরে খোঁজ না দেখি মাস্টাররা একা বসে আছে। এ নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ করেন অফিস সহকারী ও শিক্ষকেরা। ফর্ম ফিল আপের টাকা প্রথমে স্কুলে স্যারকে দেওয়ার কথা ছিল, সেখানে দিছি। পরে স্যাররা বলছে যে তুমি রেজিস্ট্রেশনের টাকা তাকে দিছো, ফর্ম ফিল আপের টাকা তাকেই দাও, এবং সেটাও নাইমের হাতেই দেওয়া হয়েছে। এর আগের বছরও সেম ঘটনা, এই কাহিনী একই হয়েছে ভাই। এইটা রেজিস্ট্রেশন টাকার দায়িত্ব আমাকে দিছে, আমার ওনাকে দিছে, আমার ওনাকে দিছে। 3 জন টাকা উঠাইলে কাজটা সুস্থভাবে হবে। আমি টাকা উঠাই না, এখানে বিভিন্ন টিচার দায়িত্বে থাকে, টাকা তোলে। কোনো স্যার, কোনো শিক্ষক বা কোনো স্টুডেন্ট আমার কথা কেউ বলতে পারবে না। এখানে প্রধান শিক্ষক, অফিস সহকারী এবং কাউন্সিলর ভাই, এনারা সব কিছু করতেছেন। প্রধান শিক্ষক কামরুল আহসান সোহেল কয়েক বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত। শিক্ষকদের হাজিরা খাতা সংরক্ষণ করছেন নিজের বাড়িতে।
সম্প্রতি অসুস্থ হলেও কোনো ছুটি না নিয়ে অনুপস্থিত থাকছেন তিনি। এমনকি তার অনুসারী শিক্ষকরাও নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। সরেজমিনে বিষয়টি জানার পর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন জেলা শিক্ষা কর্মকর্তা। কতজন শিক্ষার্থী টাকা জমা দিছে, কতজনের ফর্ম ফিল আপ হইলো, কতজনের ফর্ম ফিল আপ হয় নাই, বাকি টাকাটা কার কাছে আছে, কোথায় আছে, কেন ফর্ম ফিল আপ হইলো না, ওদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে। এছাড়া ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া MAU একাডেমিতে 150 পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল তথ্য দিলে পরে তা সংশোধন করা হয়। পরীক্ষার আগের রাতে সড়ক অবরোধ করার পর প্রবেশপত্র হাতে পায় পলাশবাড়ির গিরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের 29 শিক্ষার্থী। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে SSC পরীক্ষার সংখ্যা গেল 6 বছরে কমেছে অন্তত 22,500। 2020 সালে এ বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা 2 লাখের বেশি হলেও এবছর তা কমে দাঁড়িয়েছে 1,77,000-এ। গড় হিসেবে এ বিভাগে প্রতি বছর অন্তত 3,500 পরীক্ষার্থী কমছে। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। রাজশাহী শিক্ষা বোর্ডে SSC পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত 1750 পরীক্ষার্থী। অনুপস্থিতির হার বিগত বছরের তুলনায় বেশি। এ শিক্ষা বোর্ডে 2020 সালে পরীক্ষার্থী ছিল 2,292 জন। 2026 সালে কমে পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 1,77,709 জনে। গেল 6 বছরে কমেছে 22,476 পরীক্ষার্থী। গড় হিসেবে প্রতি বছর অন্তত 3,746 পরীক্ষার্থী কমেছে। ক্লাস একেবারেই কম হয় এবং ক্লাস হয় না বললেই চলে, বরঞ্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস অনেক ভালো হয়। সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষার্থী কমার পেছনে জন্মহার, জনসংখ্যার পরিবর্তন, শিক্ষা ব্যয়ের বিপরীতে আর্থিক অসঙ্গতি, প্রযুক্তির প্রতি আসক্তি, প্রাথমিকে ঝরে পড়া, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার দিকে ঝোঁক এবং অভিবাসনের প্রভাব থাকতে পারে। মাঠের অপর্যাপ্ততা, এজন্য পরীক্ষার্থী স্টুডেন্টরা করে কি, ওই মোবাইল নিয়েই পড়ে থাকে। শিক্ষা বোর্ড বলছে, শিক্ষা ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ কোচিং বাণিজ্য। কোচিং বন্ধে উদ্যোগী হওয়ার পাশাপাশি পরীক্ষার্থী কমে যাওয়ার কারণ খুঁজতে গবেষণার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। শিক্ষা নিয়ে যারা কাজ করছেন তারা অবশ্যই এটা বের করবেন খোঁজে কেন কমে যাচ্ছে। এটা একটা কারণে যে কমে যাচ্ছে তা না, হয়তো আর্থসামাজিক বহু কারণ এখানে যুক্ত আছে। আমরা চাই কোচিং নির্ভরতা কমুক, অভিভাবকরা এই ব্যাপারে সচেতন হোক, তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাক, কোচিংয়ে না। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবছর বগুড়ায় সর্বোচ্চ 32,102 জন এবং সবচেয়ে কম জয়পুরহাটে পরীক্ষার্থীর সংখ্যা 8,911 জন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। শেষ হলো জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমাদান। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন বিএনপি ও জামায়াতের জোটের প্রার্থীরা। বুধবার থেকে 2 দিন চলবে যাচাই বাছাই। নির্বাচিত হলে নারীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নারী বান্ধব নানা কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি তাদের। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী সেলিনা সুলতানা নিশিতা, সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা সহ বাকিরা। এ সময় নারীর অধিকার প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানান তারা। যে সংসদ গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে কাজ করবে এবং আমরা কাজ করব। নারী শিশুর উন্নয়নে এবং ইসে আমরা কাজ করব। দেশ থেকে শুরু করে বিশ্বের মঞ্চে কিভাবে আমরা পৌঁছে দিব আমাদের উন্নয়নের সপক্ষে, সেটি আমার প্রথম এবং প্রত্যাশা। জামায়াত জোটের মনোনয়ন জমা দেন মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা, এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, জুলাই শহীদ জাবের ইব্রাহিমের মা রোকেয়া বেগম সহ অন্যরাও। তুলে ধরেন সংসদে যেতে পারলে নিজেদের কর্মপরিকল্পনা। এখন আমাদের দায়িত্ব হলো 3টা: ঘর সংসার, সংসদ এবং রাজপথ। জুলাই যোদ্ধারা যারা আছেন তাদের যে সমস্যা তাদের প্রতিনিধিত্ব করব। নারী প্রার্থীদের মনোনয়নপত্র জমা শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, স্বয়ংসম্পূর্ণ হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন নারীরা। বিরোধী দলে থেকে কাজ করবেন জনকল্যাণ এবং দেশের স্বার্থে। এখানে যারা আছে তারাও হেভিওয়েট প্রার্থী,
কাউকে আমরা যে 8 জন দিয়েছি আলহামদুলিল্লাহ দলীয় একেবারে দলকে রিপ্রেজেন্ট করছে বিভিন্ন লেভেলে। নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তা জানান, আগামী বুধবার থেকে শুরু হবে মনোনয়ন যাচাই বাছাই, আর প্রত্যাহারের শেষ সময় 29 এপ্রিল। বাছাই হবে 22 তারিখ থেকে 23 তারিখ। জামাতি ইসলামী এবং জোট স্বতন্ত্র আগামীকাল, এবং বিএনপি এবং জোট এটা হবে পরের দিন। সংরক্ষিত 50টি আসনে বিএনপি জোট পাবে 36টি, জামায়াত 13টি এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে পাবেন একজন। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। হাতুড়ি দিয়ে মাথা ও মুখ থেতলে নির্মমভাবে হত্যা করা হয় রাজধানীর পল্লবীর গৃহশিক্ষিকা ফিরোজা খানম জোসনাকে। খুনিরা এতটাই নৃশংস ছিল, হাতুড়ির আঘাতে দাঁত ভেঙে পড়ে যায় জোসনার। তবে জোসনার মুষ্টি থেকে উদ্ধার করা হয় কালো লম্বা চুল। এই চুলের সূত্র ধরেই হত্যাকারীদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। চুরি ডাকাতের কোনো আলামত পাওয়া না যাওয়ায় সাবলেট সহ জোসনারা ফ্ল্যাটের বসবাসকারীরাই এখন সন্দেহের তালিকা। নেওয়া হয়েছে বেশ কয়েকজনের চুলের নমুনা। মাসুদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর পল্লবী 12-8 নম্বর রোডের গাজী মঞ্জিলে ভাড়া থাকতেন গৃহশিক্ষিকা ফিরোজা খানম জোসনা। 10 বছর ধরে একাই থাকতেন তিনি। 3 রুমের ফ্ল্যাটে 2 রুম দিয়েছিলেন সাবলেট। বৃহস্পতিবার রাত 10টায় বাসায় ঢুকেছিলেন জোসনা। পরদিন সকাল 10টায় তার বাসার দারোয়ান দরজা খোলা দেখে ভেতরে গিয়ে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে খবর দেন পুলিশকে। 10টার সময় আমি এখনো বই রয়েছি, ফান খাই বই বিয়া, এর মাঝে গেটটা খুললে আইছে ঘুরে রয়েছে। তো নেড়ে দেখে আমার একবার ইয়ে হয়ে গেল, তাড়াতাড়ি করে দেখে নিচে নামে আইলাম। পরে থানায় মামলা করেন নিহতের ভাই। তিনি জানান, বিবাহ বিচ্ছেদের পর থেকে টিউশনি করে চলতেন জোসনা, পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল কম। ওর ওখানে আমাদের যাতায়াত ছিল না, কিন্তু ও তো ভাইদের বাসায়, বোনের বাসায় বা বাবার বাড়িতে সেটা আসতো, কম আসতো। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকেই ব্যাপারে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন, এটা আমাদের রিকোয়েস্ট। ফ্ল্যাটের সাবলেট ভাড়াটিয়ারা বলছেন, নিজের নাম সালমা বলে পরিচয় দিতেন জোসনা। স্বামী ও সন্তান আছে বলেও জানিয়েছিলেন তিনি। আমার হাজবেন্ড হচ্ছে কর্নেল তাহের, ওনার ছেলে মেয়ে বুয়েটে পড়াশোনা করে, কিন্তু আজ পর্যন্ত কখনো তাদেরকে দেখিও নাই, কোনো আত্মীয় বা কাউকে কখনো আসতেও দেখিনি। নিহতের মুষ্টিবদ্ধ হাতে ছিল চুল। সেই চুল ধরেই এগিয়ে চলছে পুলিশের তদন্ত। সন্দেহের প্রধান তালিকায় সাবলেট ভাড়াটিয়ারা, এজন্য তাদের চুলের নমুনা সংগ্রহ করা হয়েছে। ওনার হাতে চুল ছিল, আমার সামনে বলছে চুলের লম্বা চুল, তাতে মনে হলো মহিলাদের চুল। তাহলে কাজ কেন, আপনার পরিবার আমার মেয়ের চুল দেন। আমার মেয়ের পরিবার চুল ওখান থেকে রাখছে। এই এলাকা কেন্দ্রিক কারোর সাথে কোনো পুরুষত্ব আছে কিনা বা অন্য কোনো পারিবারিক বিষয় আছে কিনা, আমরা 3-4টা অ্যাঙ্গেলে কাজ করতেছি। তবে আমার চুরির ধরনের তো কিছু মনে হয় না। বাসার সাবলেট এবং তার উল্টা পাশে যারা ছিল আমরা জিজ্ঞাসাবাদ করেছি আমাদের সিনিয়র অফিসার সহকারে। আমরা তাদের বিভিন্ন বিষয় নিয়ে, মোবাইলের বিষয় বা অন্যান্য যে টেকনিক্যাল বিষয় আছে, আমরা অ্যানালাইসিস করতেছি এবং দেখতেছি এর কিছু আছে কিনা। পুলিশ জানিয়েছে, ভবনটির সিসিটিভি না থাকলেও আশপাশের ফুটেজ সংগ্রহ করে চলছে বিশ্লেষণ। 68 বছরের এক নারীকে হাতুড়ি দিয়ে মাথা থেতলে নির্মমভাবে হত্যা করা হয়েছে পল্লবীর এই ফ্ল্যাটে। হত্যার 4 দিন অতিবাহিত হলেও এখনও কোনো কুলকিনারা করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। যিনি মারা গেছেন তার মুষ্টিতে ছিল কিছু চুল। এটি এখন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান ক্লু। এই চুল থেকেই কি অপরাধী শনাক্ত হবে নাকি অধরাই থেকে যাবে, সেটি সময় বলে দেবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। মেন্টালের মধ্যে ঢুকে পড়েছি, পাগল হয়ে গেছি আমি। পাবনা মানসিক হাসপাতালে টিকটকারদের উৎপাত, হুমকিতে রোগীদের স্বাস্থ্যসেবা, টাকা দিলেই মেলে প্রবেশের অনুমতি, 2 আনসার সদস্যকে অব্যাহতি। 3 বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও এখনো চালু হয়নি 200 শয্যার রাজশাহী শিশু হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করে দ্রুত চালুর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। হাসপাতালটি চালুর জন্য প্রয়োজনীয় জনবল ও বিভিন্ন যন্ত্রপাতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। হাসপাতালটি চালু হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওপর চাপ অনেকটাই কমবে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। এটি গরু ছাগল থাকার গোয়ালঘর নয়, রাজশাহী শিশু হাসপাতাল। 3 বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও শিশু হাসপাতালটি চালু না হওয়ায় মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। হাসপাতালের চারিদিকে মাদক সেবনের নানা আলামতও চোখে পড়ে। 4 তলা বিশিষ্ট 200 শয্যার হাসপাতালটি 36 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। 3 বছরেও চালু না হওয়ায় চুরি হয়ে যাচ্ছে বিল্ডিংয়ের ঠাঁই
বৈদ্যুতিক তার ও পাইপ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর বাড়তি চাপের কারণে হামসহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের অধিকাংশের চিকিৎসা নিতে হয় মেঝেতে। তাই শিশু হাসপাতাল চালু হলে চিকিৎসা সেবার মান বাড়ার পাশাপাশি বিভিন্ন ইউনিট চালু হলে উন্নত সেবা পেত শিশুরা। গণপূর্ত বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান জানান, 3 বছর আগে সম্পূর্ণ হওয়া এই ভবনটি এখনো বুঝে নিচ্ছেন না কর্তৃপক্ষ। এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে আমরা ডেটটা পাই নাই বলে আমরা বুঝাই দিতে এখনো পারতেছি। আরও লেন্দি হলে আমি আরও ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিল্ডিংয়ের অনেক জিনিসপত্র নষ্ট না, অনেক জিনিসপত্র কে বা কাহারা খুলে নিয়ে গেছে। এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, হাসপাতালটি চালু করার লক্ষ্যে মন্ত্রণালয়ে চাহিদাপত্র দেয়া হয়েছে চিকিৎসক ও বিভিন্ন যন্ত্রাংশের। চাহিদাগুলো সিভিল সার্জন রাজশাহীর মাধ্যমে পাঠানো হয়েছে। আশা করা যায় অদূর ভবিষ্যতে আমরা আলোর মুখ দেখব। আর প্রশাসনিক বিভিন্ন ধাপ পেরিয়ে শিশু হাসপাতাল চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান জেলা সিভিল সার্জন। এটা চালু করার জন্য যে প্রক্রিয়াগুলো সেগুলো অধিদপ্তর মন্ত্রণালয় এগুলো বিষয়ে অবগত আছেন এবং তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। 200 শয্যার শিশু হাসপাতাল চালু করতে মন্ত্রণালয়ে প্রায় 1300 জনবল চেয়ে চিঠি দিয়েছে সিভিল সার্জন। 2016 সালে শুরু হয়েছিল হাসপাতালটির নির্মাণ কাজ। প্রায় 3 বছর আগে নির্মাণ কাজ শেষ হয়েছে রাজশাহী শিশু হাসপাতালের। তবে এখনও কর্তৃপক্ষ এই হাসপাতালটির দায়িত্ব বুঝে নেয়নি। এই জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান এখনও এটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন। এই জন্য প্রতি মাসে 80,000 টাকা করে ক্ষতিপূরণ দাবি করে গণপূর্ত বিভাগের কাছে চিঠি দিয়েছে তারা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নির্মাণে 3 বছরেও চালু হয়নি সিরাজগঞ্জের কামারখন্দের চৌবাড়ি 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল। 16 কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি এখন পরিণত হয়েছে মাদকসেবীদের অভয়ারণ্যে। রক্ষণাবেক্ষণের অভাবে চুরি হয়েছে অন্তত 40 লাখ টাকার মালামাল। দ্রুত হাসপাতালটি চালুর দাবি স্থানীয়দের। আর হাসপাতালটি চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা বলছে জেলা স্বাস্থ্য বিভাগ। রিঙ্কু কুন্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। সিরাজগঞ্জের কামারখন্দ ও পার্শ্ববর্তী উল্লাপাড়া আর বেলকুচি উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কামারখন্দের চৌবাড়িতে প্রায় 3 একর জমির ওপর 16 কোটি 19 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল। 2018 সালে নির্মাণ কাজ শুরু হয়ে 2023 সালে কাজ শেষ করে সিভিল সার্জনের কাছে হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে লোকবলের অভাবে চালু হয়নি এখনো। এতে অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় দফায় দফায় চুরি হয়েছে হাসপাতালের বৈদ্যুতিক তার, সুইচ, লাইট, 100টি ফ্যান, সাবমার্সিবল পাম্প, জেনারেটর, চিকিৎসা সরঞ্জাম সহ প্রায় 40 লাখ টাকার মালামাল। স্থানীয়রা জানান, রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যক্ত ভবনগুলো পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডায়। জনবল নিয়োগ না দেওয়ায় এই হাসপাতালটিতে দিন দিন বিভিন্ন জিনিস খোয়া যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে। তারা মাদক সেবনকারী, এরা এসে ভিতরে এসে মাদক সেবন করতেছে। হাসপাতালটা তাড়াতাড়ি চালু করলে পারে আঙ্গুরে গ্রামবাসীর সুবিধা। দীর্ঘদিনও হাসপাতালটি চালু না হয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন আশপাশের হাজারো মানুষ। দ্রুত হাসপাতালটি চালুর দাবি স্থানীয়দের। নার্স, ডাক্তার কিছুই নাই। আমাদের দরিদ্র এলাকায় এই হাসপাতালটা হওয়াতে আমরা খুব খুশি হয়েছিলাম, কিন্তু আজও কোনো সেবার লোক নাই। করে হাসপাতাল চালু করে না, আমরা বাড়ির কাছকার মানুষ, আমার কত কষ্ট, আমরা কত দূরে দূরে যাই। তবে হাসপাতালটি দ্রুত চালুর জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান সিভিল সার্জন। মিনিস্ট্রিতে আমরা একাধিকবার পত্র দিয়েছি, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে সরাসরি। এটা আমরা যত দ্রুত পাওয়া যায় এটা আমরা চালু করি। হাসপাতালটি চালু হলে জেলার 3 উপজেলার 40টি গ্রামের মানুষ চিকিৎসা সেবা পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। পাবনার মানসিক হাসপাতাল যেন টিকটকারদের অভয়ারণ্য। অভিযোগ উঠেছে, দায়িত্বরত আনসারদের টাকা দিয়ে প্রবেশ করছে সাধারণ মানুষ। মানসিক রোগীদের উত্ত্যক্ত করে অনেকেই বানাচ্ছেন ভিডিও কন্টেন্ট, যা রোগীদের স্বাস্থ্য ঝুঁকিও বাড়াচ্ছে। এই ঘটনায় 2 আনসার সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট।
মেন্টালের মধ্যে ঢুকে পড়েছি, পাগল হয়ে গেছি আমি। টিকটকারদের উৎপাতে অতিষ্ঠ পাবনার মানসিক হাসপাতালের রোগীরা। স্বাস্থ্যসেবায় অতি গুরুত্বপূর্ণ হাসপাতালটি এখন রূপ নিয়েছে বিনোদন কেন্দ্রে। রয়েছে নিষেধাজ্ঞা, তাহলে কিভাবে ভিতরে ঢুকছে টিকটকাররা? আজকে ফোনটা তাদের কাছে দিয়ে দেব। সময় টিভির ক্যামেরায় ধরা পড়ে হাসপাতালের আনসারদের টাকা লেনদেনের চিত্র। অভিযোগ উঠেছে দায়িত্বরত আনসারদের 50 টাকা করে দিলেই ভেতরে প্রবেশ করা যায়। প্রবেশে সহজলভ্য হওয়ায় অনেকে ঘুরতে এসে রোগীদের উত্ত্যক্ত করে বানায় ভিডিও। বিশেষজ্ঞরা বলছেন এমন কর্মকাণ্ডে মানসিক রোগীদের স্বাস্থ্যসেবায় মারাত্মক প্রভাব পড়ছে। আবুল তাবুল ভিডিও করে, আবার গানের সাথে ভিডিও বানাই ছাড়ে। সবসময় জানালা দিয়ে দরজা দিয়ে মানে এমন বিরক্ত করে, কাছে এসে ভিডিও করে, আমরা মানা করলেও শোনে না। দলে দলে ভিজিটর ঢুকে গেল, গেট খুলে দিতে হবে, গেট খুলে দিতে না চাইলেই গ্যাঞ্জাম। এটির কারণে যেটি হয় যে মানসিক রোগীরা আমরা যেভাবে তাদেরকে সুচিকিৎসার মাধ্যমে বা আমাদের যে কর্মচারী, সেবিকা, আয়া তারা যে সুস্থ করে তোলেন, সেটি কিন্তু আবার আগের অবস্থায় ফিরে যায়। এ ঘটনায় 2 আনসার সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতালটির পরিচালকের। হাসপাতালে যাবতীয় ক্যামেরা এবং ছবি তোলার যন্ত্রপাতি নিয়ে ঢোকা নিষেধ। যদি কেউ ঢুকে থাকে এভাবে, তারা অবশ্যই অপরাধ করেছে। এরকম ভবিষ্যতে আশা করি হবে না। 1957 সালে শহরের হিমায়তপুরের শীতলাই জমিদার বাড়িতে 111 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় পাবনা মানসিক হাসপাতাল। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। গ্রামীণ অর্থনীতিকে সচল করতে 4 জুকাকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় খাল খনন করেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এ সময় স্থানীয়দের মাঝে আশীর্বাদ হয়ে ওঠে খালটি। এলাকাবাসী নাম দেন জিয়া খাল, কিন্তু দখলদারদের থাবায় বিলীন হতে থাকে খালের অস্তিত্ব। একসময় আমবাগান ও পাট বাগান সহ বাণিজ্যিক প্লটও গড়ে ওঠে খালের ওপর। ঐতিহ্যবাহী খালটি দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা। শাহজাহান আলীর ছবিতে জাহাঙ্গীর আলমের রিপোর্ট। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে খনন করেছিলেন যে খাল, দখল দূষণে আজ তা অস্তিত্বহীন। নাম জিয়া খাল। গ্রাম বাংলার অর্থনীতিকে সচল করতে 4 যুগ আগে খালটি খনন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ফসলি জমির জন্য খালটি আশীর্বাদ হয়ে ওঠে, কিন্তু কালের বিবর্তনে দখলদারদের থাবায় বিলীন হতে থাকে খালের অস্তিত্ব। কমতে থাকে পানি, ভরাট হতে থাকে মাটি। একসময় আমবাগান ও পাট বাগান সহ বাণিজ্যিক প্লটও গড়ে ওঠে। জিয়ার রহমান নামলো, নামার পর তখন চলে আসলাম নদী যাইয়া মেশিন নিজেই স্টার্ট করেছে, পানির সাথে সাথে আবার এই খালে আসছে এদিকে। শুক্রবারের দিন সেনকে আইসা নিজে নামে মেশিন স্টার্ট দিয়ে পানি উঠিয়ে খেয়ে গেছে। ঐতিহ্যবাহী খালটি ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে খালটি খনন করেছে তাতে আমাদের 2টাই লাভ হয়েছে। 1 নম্বর লাভ হচ্ছে সেটা আমাদের দিতে পেরেছি, এবং অতিরিক্ত বর্ষায় আমাদের যখন ফসল নষ্ট হয়ে যায় সেই ফসলটাও নষ্ট থেকে রক্ষা পেয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেহেতু এই খালটি উনি খনন করে গেছেন, অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে আমরা এই খালটি খননের প্রয়োজন উদ্যোগ এবং ব্যবস্থা নেব ইনশাল্লাহ, যত দ্রুত সম্ভব। গুরুত্বপূর্ণ এই খালটি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের তালিকায় নেই। দ্রুত সময়ের মধ্যে খালের তালিকাভুক্ত করে সংস্কারের আশ্বাস সংশ্লিষ্টদের। খাল খনন করে যদি সেচাবাদে এটাকে কাজে লাগানো যায়, তাহলে চাঁপাইনবাবগঞ্জ কৃষিতে একটা অভূতপূর্ণ একটা পরিবর্তন ঘটবে। জিয়া খালের ইস্যুটা আমরা এই দেশব্যাপী নদী নালা খাল পুনঃখননের কর্মসূচির আওতায় নিয়ে এসে যাতে এটা খুব দ্রুত কার্যক্রমের মধ্যে এবং বাস্তব কাজ শুরু করা যায় সেদিকে আমরা ব্যবস্থা গ্রহণ করব। 1977 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হেলিকপ্টারে করে এসে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ খালটি খনন করেন। এরপর শ্যালো মেশিন দিয়ে সেচ কাজের উদ্বোধন করেন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। দেখছেন ভোরের সময়। চলমান ডিজেল সংকটে নাকাল নাটোরের কৃষিখাত। জ্বালানি তেল সরবরাহে কৃষকদের অগ্রাধিকার দেওয়ার নিয়ম থাকলেও মানছে না পেট্রোল পাম্পগুলো। অভিযোগ উঠেছে মাঝে মধ্যেই বন্ধ রেখে জ্বালানির কৃত্রিম সংকট সৃষ্টি করছেন পাম্প মালিকরা। এ অবস্থায় হুমকির মুখে ফসল উৎপাদন। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট।
বীজ বপন করা হলেও জ্বালানির অভাবে জমিতে বন্ধ সেচ কাজ। ফলন নিয়ে দুশ্চিন্তায় কৃষক। চলমান জ্বালানি সংকটে বিপর্যস্ত নাটোরের শত শত কৃষক। সেচের অভাবে ব্যাহত কৃষিকাজ। জমি থাকলেও ফসল নেই, আবার কোনো কোনো জমিতে পর্যাপ্ত ফসল থাকলেও সেচ না দেয়ায় ফলন প্রায় শূন্য। কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। এদের সেচ দিতে লাগি তেল ফুরা গেছে, এখন তেলের অভাবে সেচ দিতে পারতেছি না। পাম্পে গেলে কৃষি কার্ড লাগবে, এ লাগবে ওই লাগবে, বিভিন্ন রকম ভ্যান তারা। প্রতিদিনই জ্বালানি তেল নিতে পরিবহন চালকদের পাশাপাশি লাইনে দাঁড়ান কৃষকরা। তাদের অভিযোগ, চাহিদা অনুযায়ী মিলছে না তেল, এতে হুমকির মুখে কৃষি খাত। 2টা করে সেচ দেওয়ার জন্য আজ 3 দিন থেকে ঘুরতেছি, আসলে বলতেছে এখন তখন, আজকে আসার পরে ওখানে যাওয়ার পর আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিল। ধান কেবল ফুলে বাড়াচ্ছে, পুড়িয়ে যাওয়ার অবস্থা জমি। এখন তেল দিতে আসছি, তেল দিতে চাচ্ছে না, করছে দেরি হবে, মেলা দেরি হবে। তেল পাচ্ছি না, সেই দূর দূরান্ত থেকে এখানে নাটোরে আসছি, তাও আমরা এখানে তেল পাচ্ছি না। বলতেছে তেল নাই, আমরা এখন কি করবো? ফেসবা করে ধান নষ্ট হয়ে যাবে। জ্বালানি তেল সরবরাহে কৃষকদের অগ্রাধিকার দেয়া হলেও অনেক পাম্পে মানা হচ্ছে না এই নিয়ম। ডেকে বলে দিছি আপনারা একটু পাশে দাঁড়ান, আমরা ব্যবস্থা করতেছি। আসলে এখানে লোকের সংকটের কারণে আপনার ডিজেলগুলো ডিস্ট্রিবিউশন করতে একটু সমস্যা হয়েছে। গ্রামগঞ্জে ডিলার আছে, ডিস্ট্রিবিউটার আছে, তাদের কাছে তেল পাচ্ছে না, না কারণ আমরা জানতে পারছি না। এই জন্য সরকারের কাছে আমাদের অনুরোধ, আপনারা এটা তদন্ত করেন, এই তেল কোথায় যাচ্ছে, কে নিচ্ছে, আমাদের কাছে যারা তেল নিচ্ছে তারা কোথায় নিয়ে যাচ্ছে তেলগুলা। কৃষি বিভাগ জানায়, জেলায় বৈদ্যুতিক সেচ পাম্পের পাশাপাশি 29,200 ডিজেল চালিত পাম্পের মাধ্যমে জমিতে সেচ দেন কৃষকরা। সময় সংবাদ, নাটোর। বৃহত্তর চলনবিল অঞ্চলের তারাশে এবার ক্ষীরার ফলন বেশ ভালো হয়েছে। কেনাবেচার জন্য উপজেলার দিঘরিয়ায় প্রতিদিন বসছে হাট, যেখানে প্রতিদিন কেনাবেচা হচ্ছে অন্তত অর্ধ কোটি টাকা। এদিকে আগামীতে ফলন আরও বাড়াতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা বলছে স্থানীয় কৃষি বিভাগ। রিঙ্কু কুন্টুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। চলনবিল অঞ্চলের সিরাজগঞ্জের তারাশে ধান, সরিষা সহ অন্যান্য ফসল ফলন হওয়ার পাশাপাশি এবার ক্ষীরার উৎপাদন বেশ ভালো হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকেরা প্রতি বিঘায় ফলন পাচ্ছেন 70 থেকে 80 মণ। গত বছর দাম ভালো পায় এবার জেলায় 850 হেক্টর জমিতে ক্ষীরার চাষ হয়েছে। অন্যান্য ফসলের তুলনায় কম সময়ে ফসল বিক্রি করতে পারার পাশাপাশি ভালো লাভ হয়, দিন দিন বাড়ছে এর আবাদ। আর এখানকার উৎপাদিত ক্ষীরা কেনা বেচার জন্য তারাশ উপজেলার দিঘুরায় প্রতিদিন বসছে হাট। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, যশোর সহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসছেন এই হাটে। প্রতি হাটে কেনা বেচা হচ্ছে প্রায় 50 লাখ টাকার ক্ষীরা। ফলনও ভালো, দামও পাওয়া যাচ্ছে ভালো। দাম পাই আমরা খুব খুশি। আমাদের এই ক্ষীরাটা আসলে খাতে খুবই স্বাদ। 20-30 টাকা করে ট্রাক লোড হয়, বিভিন্ন দেশে যায়। তারাশের মাটি ভালো, ক্ষীরাও ভালো, চাহিদাও ভালো, তাই আমরা এখান থেকে কিনি। কৃষি বিভাগ বলছে, সঠিকভাবে মাঠ পরিচর্যার মাধ্যমে ক্ষীরার ফলন বাড়াতে কৃষকদের নানা পরামর্শ দেয়া হচ্ছে। ক্ষীরা আবাদের ব্যাপারে আমাদের কৃষি অফিস সার্বক্ষণিক কৃষকের পাশে আছে। তাদেরকে বারবার বোঝানো হচ্ছে যেন ক্ষীরায় মাত্রাতিরিক্ত তারা কীটনাশক ব্যবহার না করে। এবার সিরাজগঞ্জ জেলায় 15,500 টন ক্ষীরা ও শসার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ভোর থেকে সবজি কেনা বেচায় জমজমাট সিরাজগঞ্জের বাজার। বিস্তারিত জানাতে পৌর পাইকারি সবজি বাজারে আছেন রিপোর্টার রিঙ্কু কুন্ডু, যাচ্ছি তার কাছে। ভোর থেকে সিরাজগঞ্জের যে পৌর পাইকারি সবজি বাজার রয়েছে সেটি কিন্তু আসলে জমে উঠেছে এবং এই বাজারটিতে আমরা যেটা দেখছি যে বিভিন্ন জায়গার যারা প্রান্তিক কৃষকেরা আছে তাদের উৎপাদিত ফসল নিয়ে এখানে আসছে এবং এখনো বিভিন্ন জায়গা থেকে আসছে, তারা কিন্তু এখান থেকে আসলে কেনা বেচা হয়ে থাকে এবং এখানে বিষমুক্ত টাটকা সবজি পাওয়া যায় বলে আসলে এই বাজারের খ্যাতি কিন্তু আসলে জেলা জুড়ে রয়েছে এবং এ কারণে কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে খুচরা ব্যবসায়ীরা যারা আছে, যারা এখান থেকে কিনে বিভিন্ন হাট বাজারে বিক্রি করে, তাছাড়া বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে কিনে নিয়ে যান এবং এখান থেকে তারা কিনে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে এবং সেটি আমরা দেখছিলাম। এবং আজকে যেটি দেখছি যে আজকে বাজারের দাম নিয়ে কিন্তু আসলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতার। এবং আজকে বাজার দর যদি বলি যে আজকে আলু বিক্রি হচ্ছে 12 থেকে 18 টাকা কেজি দরে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে, বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি দরে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে এবং পটল
পটল বিক্রি হচ্ছে 45 থেকে 50, করলা বিক্রি হচ্ছে 40 থেকে 45, টমেটো বিক্রি হচ্ছে 40 থেকে 45 এবং যদি বলি যে আদা বিক্রি হচ্ছে, আদার দাম 105 থেকে 110 টাকা কেজি। তাছাড়া অন্যান্য সবজি রয়েছে, তবে সবজির যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই বেড়েছে এবং এ কারণে কিন্তু যে কেনা বেচা আসলে ভালো হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী। এবং এই বাজারটি ভোর 6টা থেকে শুরু হয়ে কিন্তু আসলে সকাল 9টা পর্যন্ত চলে এবং এটি জেলার সবচেয়ে বড় সবজি পাইকারি বাজার এবং আমরা সেটি দেখলে এবং ক্রেতারা অর্থাৎ ব্যবসায়ীরা যেটি বলছে যে সবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও কিন্তু আসলে বেশ কিছু সবজির আসলে যে এই সবজির দাম নিয়ে কিন্তু আসলে তাদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তাছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে অর্থাৎ শীতকালীন যে শেষের দিকে সবজিগুলো সেগুলোর দাম কিছুটা বেশি থাকলে অন্যান্য সবজির দাম কিন্তু আসলে স্বাভাবিক রয়েছে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো এই ছিল সিরাজগঞ্জের সবজি বাজার থেকে আমার কাছে সবশেষ খবর। যুক্ত ছিলাম সিরাজগঞ্জে। নারায়ণগঞ্জের একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে গত বছরের পুরনো প্রশ্নপত্র সরবরাহ করায় কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোনারগাঁয়ের কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। পরীক্ষার্থীরা জানায় 3টি কক্ষের 177 জনের মাঝে 2025 সালের প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি দায়িত্বরত শিক্ষককে জানায় পরীক্ষার্থীরা। পরে পুরনো প্রশ্ন ফেরত দিয়ে চলতি বছরের প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা নেওয়া হয়। অভিযোগ করা হয় পরীক্ষার সময় বাড়ানো কথা থাকলেও আগেই খাতা নিয়ে নেন শিক্ষকরা। এই ঘটনায় অভিভাবকদের মাঝেও তৈরি হয় ক্ষোভ। বিষয়টি ভুলবশত হয়েছে বলে দাবি প্রধান শিক্ষকের। তবে দায়িত্ব অবহেলার অভিযোগে স্কুলটির প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির। দিনাজপুরের সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এজেডএম জাহিদ হোসেনের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হিলিতে হাকিমপুর পৌর বিএনপির নির্দেশনায় 3টি পরীক্ষা কেন্দ্রের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানি, খাবার, স্যালাইন ও বিস্কিট বিতরণ করা হয়। খাদ্য উপহার পেয়ে খুশি শিক্ষার্থীরা। সন্তোষ জানিয়েছেন অভিভাবকরাও 3টি পরীক্ষা কেন্দ্রের 1130 জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয় খাদ্য সামগ্রী। ভোরের সময় আরও থাকছে। লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় কূটনীতিকেই প্রাধান্য। সংকট মোকাবেলায় প্রয়োজন 50 কোটি ইউরো। অশ্রুসিক্ত চোখে নিহত হিজবুল্লাহ যোদ্ধাদের বিদায়। নারায়ণগঞ্জে খেয়াঘাটের ইজারার শিডিউল জমা দেয়া নিয়ে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি এনসিপি। আহত হয়েছেন অন্তত 5 জন। মঙ্গলবার দুপুরে ফতুল্লায় সদর উপজেলা কার্যালয় প্রাঙ্গণে এই সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান বক্তাবলী ইউনিয়নের রাজাপুর খেয়াঘাট ইজারার শিডিউল জমা দিতে যান স্থানীয় বিএনপি নেতা নজরুল, সাবেক ইউপি সদস্য রশিদ মেম্বার ও এনসিপি সমর্থিত আলিফ দেওয়ান গ্রুপের সমর্থকরা। এ সময় রশিদ মেম্বারের সমর্থকরা বাধা দিলে কথা কাটাকাটিতে জড়ায় 3 পক্ষ। পরে শুরু হয় হাতাহাতি ও সংঘর্ষ। ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সাঁওতালদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে একটি মিছিল নিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যান এলাকার সাঁওতাল সম্প্রদায়ের মানুষ। জমা দেন স্মারকলিপি। এ সময় তারা অভিযোগে জানান 12 এপ্রিল সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির উদ্যোগে সাঁওতাল ও বাঙালি কৃষকদের একটি শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি গোবিন্দগঞ্জ ঘোড়াঘাট মহাসড়কে পৌঁছালে স্বপন শেখ, আতাউর রহমান, আব্দুল রৌফ সহ 10 থেকে 12 জন তাদের উপর হামলা চালায়। এতে অনেকে আহত হন। এই ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় এজাহার দায়ের করা হলেও এখনও তা নথিভুক্ত হয়নি। গ্রেফতার হয়নি কোনো আসামি। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। রাজশাহী থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। বাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণে মঙ্গলবার দুপুর থেকে বন্ধ রয়েছে সড়ক পথে ঢাকাগামী সব ধরনের পরিবহন। নাটোর রুট ব্যবহার করে যেতে দেয়া হচ্ছে না কোনো বাস। তবে ঢাকা থেকে ফিরতি পথের গাড়িগুলো আসতে পারছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাস কাউন্টার থেকে অগ্রিম টিকিট সংগ্রহকারীদের ফেরত দেয়া হচ্ছে টিকিটের অর্থ। চুয়াডাঙ্গায় অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জীবননগর হুয়ের হুদা গ্রামে অভিযান চালানো হয়। সেখানে ফাঁকা মাঠে অস্থায়ী কারখানা স্থাপন করে বিপুল পরিমাণ পুরাতন ব্যাটারি মজুত করেন আব্দুর রহমান নামের এক ব্যক্তি। সেগুলো পুড়িয়ে করতেন সীসা আহরণ। এতে স্থানীয় পরিবেশের মারাত্মক ক্ষতি হতো। অভিযানে আব্দুর রহমানের অবৈধ কারখানার সন্ধান পাওয়ার পর তাকে 50,000 টাকা জরিমানা করা হয়।
কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এদিকে টাঙ্গাইল একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ট্রাক চালক। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে ভৈরবে মাছ ব্যবসায়ী 3 বন্ধু মোটরসাইকেলে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। সৈয়দ নজরুল ইসলাম সেতুতে পৌঁছালে তেলের ড্রাম বোঝাই একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। 3 বন্ধু ছিটকে পড়ে রোড ডিভাইডারে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যায় আব্দুল্লাহ ও মোমেন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরেক বন্ধু নিপুণ। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতুর তারতিয়া এলাকায় সড়কের পাশে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়েছিল একটি ট্রাক। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক পেছন থেকে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। আহত হন ট্রাকের ভেতরে থাকা চালক ও হেলপার। স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন রয়েছে হেলপার। সাতক্ষীরায় 47তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসনের আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়। উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্যে মেলা চলবে 3 দিন। মেলায় জেলার 48টি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তি নির্ভর বিভিন্ন মডেল প্রদর্শন করবেন। মেলাটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমুখী করে গড়ে তুলতে এই আয়োজন বলে জানান জেলা প্রশাসক। নিজেদের উদ্ভাবনী ধ্যান ধারণা প্রকাশের সুযোগ পেয়ে খুশি শিক্ষার্থীরাও। ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে অন্তত 11 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যেই গাজায় বাড়তে থাকা তাপমাত্রায় আশ্রয় শিবিরগুলোতে ভয়াবহভাবে বেড়েছে ইঁদুর ও পোকামাকড়ের উপদ্রব। ছড়িয়ে পড়ছে চর্মরোগ। এদিকে গাজা পুনর্গঠনের দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বৃহত্তম কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র। অবরুদ্ধ গাজায় হামলা কমানোর কোনো নামই নিচ্ছে না ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার উপত্যকার খান ইউনিসে বিমান ও ড্রোন হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। একই সঙ্গে বেতলাহিয়ায় নৌবাহিনীর গোলাবর্ষণেও বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ছেলের মৃত্যুর সংবাদে ভেঙে পড়েছেন অসহায় এই বাবা। গেল মঙ্গলবার এক গুণবতী তরুণীর সঙ্গে তার বিয়ের কথাবার্তা ঠিক হয়েছিল, কিন্তু ভাগ্যের পরিহাস, তার সঙ্গে জীবনটা আর এগিয়ে নেওয়া হলো না। তাই আমরা অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলাম, এমনকি সেদিন রাতেও। পশ্চিম তীরেও কমেনি সহিংসতা। রামাল্লার কাছে বসতি স্থাপনকারীদের হামলায় স্কুল পড়ুয়া কিশোর সহ কয়েকজন নিহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, এসব হামলার সময় ইসরায়েলি সেনারা সরাসরি সহায়তা দিয়েছে বা নিরাপত্তা দিয়েছে। হেব্রনের একটি নিরাপত্তা কনভয়ের গাড়ির ধাক্কায় আরও এক কিশোরের মৃত্যু উত্তেজনা আরও বাড়িয়েছে। যুদ্ধ থেমে নেই আর থামেনি মানবিক বিপর্যয়ও। গাজার ত্রাণ শিবিরে তাপমাত্রা বাড়তে থাকায় নতুন আতঙ্ক, ইঁদুর, পোকামাকড় আর রোগ ব্যাধির বিস্তার। অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের শরীরে ছড়িয়ে পড়ছে চর্মরোগ। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আশ্রয় শিবিরগুলোতে ভয়াবহভাবে বেড়েছে ইঁদুর ও পোকামাকড়ের উপদ্রব। বালুর ওপর তৈরি অস্থায়ী তাঁবুগুলো সহজে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইঁদুর ঢুকে খাবার নষ্ট করছে, এমনকি শিশুদের শরীরে কামড় দিচ্ছে। অনেক পরিবার জানাচ্ছে, রাতভর জেগে থাকতে হচ্ছে শুধু শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে। এদিকে গাজার ভবিষ্যৎ পুনর্গঠন ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা জোরদার হচ্ছে। গাজা পুনর্গঠন এবং সেখানে সরবরাহ ব্যবস্থা এবং অবকাঠামো প্রকল্প পরিচালনার বিষয়ে দুবাই ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত বিশেষ দল বোর্ড অফ পিসের প্রতিনিধিরা। বিষয়টি সম্পর্কে অবগত 3টি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, গাজায় মানবিক সহায়তা এবং অন্যান্য পণ্য প্রবেশের ক্ষেত্রে ডিপি ওয়ার্ল্ড লজিস্টিক সহায়তা দিতে পারে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। প্রায় 3 বছর ধরে ইসরায়েলে বর্বরতায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ মূল্যায়ন বলছে, উপত্যকা পুনর্গঠনে প্রয়োজন $71 বিলিয়ন বেশি। সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি দাঁড়িয়েছে $22.7 বিলিয়ন। ইসরায়েলি হামলায় গাজায় আর কিছুই অবশিষ্ট নেই। সম্প্রতি জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ মূল্যায়নে তুলে ধরা হয়েছে গাজা পুনর্গঠনের হিসাব নিকাশ। গাজা র্যাপিড ড্যামেজ অ্যান্ড নিডস অ্যাসেসমেন্ট বলছে, উপত্যকার পুনরুদ্ধার ও পুনর্গঠনের প্রয়োজন প্রায় $71.4 বিলিয়ন। শুধু অবকাঠামোগত ক্ষতির পরিমাণই $35.2 বিলিয়ন। এর মধ্যে প্রথম 18 মাসেই জরুরি সেবা পুনরায় চালু, অবকাঠামো মেরামত ও অর্থনীতি সচল করতে লাগবে $26.3 বিলিয়ন।
অন্যদিকে সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি দাঁড়িয়েছে $22.7 বিলিয়ন। গাজার অর্থনীতি এরই মধ্যে 84% সংকুচিত হয়েছে, যা দীর্ঘমেয়াদী পুনরুদ্ধারকে আরও কঠিন করে তুলছে। প্রায় 3 বছর ধরে চলা ইসরায়েলের বর্বরতায় গাজার 90% অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। 3,71,000-এর বেশি ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত, অর্ধেকের বেশি হাসপাতাল অচল এবং প্রায় সব স্কুলই বিধ্বস্ত। প্রায় 19 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যাদের অনেকেই একাধিকবার স্থান পরিবর্তনে বাধ্য হয়েছেন। এই সংখ্যা শুধু তাৎক্ষণিক ক্ষতি নয়, গাজার মানব উন্নয়নকে প্রায় 77 বছর পিছিয়ে দিয়েছে বলে মূল্যায়নে উল্লেখ করা হয়েছে। জীবনযাত্রা, খাদ্য নিরাপত্তা, আয়, লিঙ্গ সমতা সব ক্ষেত্রেই ভয়াবহ অবনতি হয়েছে। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ধ্বংসস্তূপ থেকে একটি কার্যকর সমাজ ও অর্থনীতির পুনর্গঠন। রাইসা জান্নাত, সময় সংবাদ। লেবাননের সার্বভৌমত্বের স্বার্থে কূটনীতিকেই প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের সময় তিনি আরও জানান, লেবাননের মানবিক সংকট মোকাবেলায় 5 কোটি ইউরো সহায়তা প্রয়োজন। এদিকে অশ্রুসিক্ত চোখে হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিদায় জানানো হয়েছে যুদ্ধে নিহত হিজবুল্লাহ যোদ্ধাদের। এর মধ্যে আবারও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি রকেট হামলার অভিযোগ এনেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধের রক্তাক্ত বাস্তবতায় লেবাননে নেমে এলো আবারও শোকের ছায়া। হিজবুল্লাহর পতাকায় মোড়ানো কফিন ঘিরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। আপনজনদের জানায় এক আবেগ ঘন বিদায়। লেবাননের ক্লাইলে হিজবুল্লাহ যোদ্ধাদের জানাজা যেন ত্যাগ, প্রতিশোধ আর যুদ্ধের গভীর ক্ষতের কঠিন বার্তা পৌঁছে দিল বিশ্ববাসীর কাছে। একই সময়ে কফর সিরেও যুদ্ধে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে ফ্রান্সের প্যারিসে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বৈঠকে যুদ্ধজনিত মানবিক সংকট মোকাবিলায় আগামী 6 মাসে 50 কোটি ইউরো সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। সালাম জানান, এই সংঘাত লেবানন চায়নি, এটি চাপিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্মেলন ও সেনাবাহিনীকে সহায়তার পরিকল্পনার কথা জানান। আমরা হিজবুল্লাহর সঙ্গে কোনো সংঘাতে যেতে চাই না, বরং আমি হিজবুল্লাহর সঙ্গে সংঘাত এড়িয়ে যেতে চাই। বিশ্বাস করুন, আমরা হিজবুল্লাহকে ভয় পাই না। তারা কখনো সংঘাতের উস্কানি দিচ্ছে, আবার কখনো গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্র লেবাননকে 1955 সালের ইসরায়েল বর্জন আইন বাতিলের জন্য চাপ দিচ্ছে। এই আইন অনুযায়ী ইসরায়েলের সঙ্গে সরাসরি বা পরোক্ষ বাণিজ্য ও যোগাযোগ নিষিদ্ধ। একই সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীকে লক্ষ্য করে কয়েকটি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেল আবিব। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, সামরিক ও কূটনৈতিক চাপের সমন্বয়ে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের লক্ষ্য নিয়ে অভিযান চলছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইতিহাস কি বলে, যুক্তরাষ্ট্র কি বিশ্বাসযোগ্য? ইরান সংকট ঘিরে আবারও সামনে এসেছে বিশ্বাস আর বাস্তবতা নিয়ে বিতর্ক। ওয়াশিংটনের প্রতিশ্রুতি নাকি পুনরাবৃত্তি হওয়া ভাঙা আস্থার ইতিহাস, এ নিয়ে তোলপাড় বিশ্ব। 2015 সালের ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক, ভিয়েতনামের পুনর্গঠনের সহায়তার প্রতিশ্রুতি, কোরিয়া যুদ্ধবিরতি চুক্তি শর্ত, এসব উদাহরণ যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তোলে বলেই মনে করেন বিশ্লেষকরা। ইরান ইস্যু ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে নতুন করে আস্থার সংকট তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর ভাষা ও শর্ত আরোপের কৌশলকে অনেকেই দেখছেন চাপ সৃষ্টির প্রচেষ্টা হিসেবে। আলোচনার মাঝেই সামরিক পদক্ষেপের অভিযোগ তুলে তেহরান বলছে, ওয়াশিংটনের উপর ভরসা করার মতো ভিত্তি খুবই কম। 2015 সালের যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা, যা ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের বড় অগ্রগতি ছিল, তা একতরফাভাবে বাতিল করে দেয় ট্রাম্প প্রশাসন। এর আগে ওবামা প্রশাসনের দীর্ঘ আলোচনায় তৈরি হওয়া এই চুক্তি আন্তর্জাতিক আস্থার প্রতীক হিসেবে দেখা হয়েছিল, কিন্তু প্রত্যাহারের সিদ্ধান্ত ইরানের কাছে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ তৈরি করে। ঐতিহাসিকভাবে প্যারিস শান্তি চুক্তির পর ভিয়েতনামের পুনর্গঠনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন রিচার্ড নিক্সন, কিন্তু সেই অর্থ আর দেয়া হয়নি। একইভাবে কোরিয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত নিয়েও নানা বিতর্ক রয়েছে, বিশেষ করে নিষেধাজ্ঞা ও অবরোধ প্রসঙ্গে। এসব উদাহরণ যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তোলে বলে মনে করেন বিশ্লেষকরা।
তবে এই বিশ্লেষণ একপাক্ষিক, এটাও মনে করিয়ে দেন অনেক বিশেষজ্ঞ। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সিদ্ধান্তগুলো শুধু প্রতিশ্রুতি নয়, নিরাপত্তা কৌশলগত স্বার্থ এবং অভ্যন্তরীণ রাজনীতির উপর নির্ভর করে। তাই যুক্তরাষ্ট্রের নীতিকে কেউ দেখেন বিশ্বাসহীনতা হিসেবে, আবার কেউ দেখেন স্বার্থ নির্ভর বাস্তববাদ হিসেবে, যেখানে প্রতিটি পদক্ষেপ পরিস্থিতি ভেদে বদলায়। নাদিম মারজান, সময় সংবাদ। রাশিয়া উত্তর কোরিয়ার সম্পর্ক পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। তুমেন নদীর ওপর রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতুর উদ্বোধন করা হয়েছে। মস্কো এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে, যা দুই দেশের বাণিজ্য, অর্থনীতি ও মানবিক যোগাযোগে নতুন গতি আনবে। চলতি গ্রীষ্মেই চালু হওয়ার কথা এই সেতু, যেখানে প্রতিদিন প্রায় 300 যানবাহন ও প্রায় 3000 যাত্রী চলাচল করতে পারবে। এদিকে রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিয়ংইয়ং সফরে গিয়ে উত্তর কোরিয়ার জননিরাপত্তা মন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা খাতে সহযোগিতা বাড়ানো। 2024 সালের প্রতিরক্ষা চুক্তির পর থেকেই দুই দেশ সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক বিস্তৃত করছে। একই সঙ্গে উত্তর কোরিয়া তাদের জননিরাপত্তা মন্ত্রণালয়কে পূর্ণাঙ্গ পুলিশ ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পনাও সামনে এনেছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার পর্তুগাল সফরকে ঘিরে সরগরম পর্তুগালের রাজনৈতিক অঙ্গন। তার এই সফরের বিরোধিতায় বিক্ষোভ করে পর্তুগালের প্রধান বিরোধী দল সেগা। অন্যদিকে ব্রাজিলের প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে পাশাপাশি অবস্থান নেয় তার সমর্থকরা। কড়া নিরাপত্তায় পর্তুগালের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষ করেন লুলা সিলভা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। প্রধান বিরোধী দল সেগার প্রধান আন্দ্রে ভেন্তুরার ডাকে সাড়া দিয়ে স্থানীয় সময় মঙ্গলবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার পর্তুগাল সফরের বিরোধিতা করেন বিরোধী দলের সমর্থকরা। তারা লিসবনে প্রেসিডেন্টের কার্যালয় বেলেম প্যালেসের বাইরে অবস্থান নেন। লুলা একজন চোর, তার স্থান জেলে, ব্রাজিলের প্রেসিডেন্টকে কটাক্ষ করে এমন স্লোগানের পাশাপাশি নানা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা। অভিবাসন, জেনোফোবিয়া সহ পর্তুগালের নানা ইস্যুতে ব্রাজিলের প্রেসিডেন্টের এই সফরের বিরোধিতা করে ডাকা বিক্ষোভে সরাসরি নেতৃত্ব দেন পর্তুগালের সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা আন্দ্রে ভেন্তুরা। প্রেসিডেন্ট অ্যান্তোনিও জোজে সেগুরোর সঙ্গে লুলা দা সিলভার পূর্ব নির্ধারিত বৈঠক ও সেগার বিক্ষোভকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে লিসবন। দুর্নীতি সহ লুলা ডি সিলভার বিরুদ্ধে থাকা নানা অভিযোগ তুলে ধরে বক্তব্য দেন আন্দ্রে ভেন্তুরা। আমি মনে করি পর্তুগালের নতুন রাষ্ট্রপতির সাথে লুলার বৈঠক ও তার পর্তুগাল সফর একটি দুঃখজনক ঘটনা। তার দুর্নীতির খবর বিশ্ববাসীর জানা। লুলার মতো রাজনীতিকদের জন্যই আজ ব্রাজিল অনেক দিক থেকে পিছিয়ে। আমরা তার এই সফরের নিন্দা জানাই। পাশাপাশি দূরত্বেই লুলাকে স্বাগত জানিয়ে ও তার পর্তুগাল সফরের সমর্থনে আরেকটি জমায়েতের ডাক দেন পর্তুগালে থাকা ব্রাজিলীয়দের একটি দল। তাদের সঙ্গে যোগ দেন অনেক পর্তুগিজও। সেগা প্রধানের বিরুদ্ধে বৈষম্য ও ঘৃণা ছড়ানোর অভিযোগ তোলেন তারা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রেসিডেন্টের কার্যালয় সহ পুরো লিসবন জুড়েই কড়া নিরাপত্তার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। নির্বিঘ্নে প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো ও প্রেসিডেন্ট অ্যান্তোনিও জোজে সেগুরোর সঙ্গে বৈঠক শেষ করেন ব্রাজিলীয় প্রেসিডেন্ট। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ভোরের সময় আরও থাকছে। শেষ ওয়ানডে খেলতে চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সাগরিকায় আজ অনুশীলনে নামবে দু দল। ব্যাটিং বান্ধব উইকেটে সিরিজ জয়ের আশা নান্নর। ইউরোপে প্রথমবারের মতো অনুমোদন পেয়েছে টেসলার স্বচালিত প্রযুক্তির গাড়ি। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের ব্যস্ত সড়কে চলতে দেখা গেছে মার্কিন প্রযুক্তির এই বাহন, যেটি নিজে নিজেই নিয়ন্ত্রণ করতে পারে স্টিয়ারিং, ব্রেক ও অ্যাক্সেলারেশন। এই পদক্ষেপকে বড় অগ্রগতি হিসেবে দেখছেন প্রযুক্তি প্রেমীরা। তবে এর নিরাপত্তা ঝুঁকি নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা। ড্রাইভিং সিটে চালক বসে থাকলেও হাত নেই স্টিয়ারিংয়ে। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ব্যস্ত সড়ক ধরে চলছে টেসলার স্বয়ংক্রিয় প্রযুক্তির গাড়ি। মার্কিন এই অটোমোবাইল প্রযুক্তির সফটওয়্যার স্টিয়ারিং, ব্রেক ও অ্যাক্সেলারেশন নিয়ন্ত্রণ করতে পারে। নেদারল্যান্ডসের মাধ্যমে ইউরোপ প্রথমবারের মতো অনুমোদন পেয়েছে এই প্রযুক্তির, যা এই অঞ্চলে ভবিষ্যতে স্বয়ংক্রিয় গাড়ির পথ খুলে দিতে পারে। এই পদক্ষেপকে বড় অগ্রগতি হিসেবে দেখছেন প্রযুক্তিপ্রেমীরা। ব্যবহারকারী বলছেন এই অভিজ্ঞতা অবাস্তব হলেও এটি ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা কমাতে সহায়ক হবে। এই সফটওয়্যার মানুষের চালনার চেয়ে বেশি নিরাপদ হতে পারে। ইউরোপ জুড়ে এই প্রযুক্তির অনুমোদন দেয়া উচিত বলেও মনে করেন তিনি। তবে এই আশাবাদের বিপরীতে বাস্তবতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। আমার মনে হয় এটি ইউরোপের সর্বত্র অনুমোদন দেওয়া উচিত।
কারণ এটি সড়ক নিরাপত্তা বাড়াবে, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রতি বছর সড়ক দুর্ঘটনায় যত মানুষ মারা যায়, এর মাধ্যমে তা কমানো সম্ভব। নেদারল্যান্ডসের সড়ক ব্যবস্থাপনা স্বয়ংক্রিয় প্রযুক্তির জন্য জটিল। একই পথে ট্রাম, ট্রাক, সাইকেল, ই বাইক ও ছোট ইকারের ভিড় প্রযুক্তি বাস্তবায়নে অন্যতম চ্যালেঞ্জ। ডাচ সাইকেলিস্ট ইউনিয়নের প্রধান সতর্ক করে বলছেন, চালকেরা প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে পারেন, যা সড়কে নিরাপত্তা ঝুঁকি বাড়াবে। আমাদের ট্রাফিক ব্যবস্থা বিশ্বে বেশ অনন্য। এখানে অসংখ্য সাইকেল আরোহী ট্রাফিকের ভেতর দিয়ে চলাচল করেন। তারা চারদিকে ছড়িয়ে থাকে, বাম ডান দিকে যাতায়াত করে এবং একে অপরকে অতিক্রম করে। আমি পুরোপুরি নিশ্চিত নই যে এই স্বচালিত গাড়িগুলো ডাচ সাইকেল আরোহীদের আচরণ সঠিকভাবে বুঝতে পারবে কিনা। ইউরোপ জুড়ে প্রযুক্তির অনুমোদন নিয়ে আলোচনা করবে ইউরোপীয় ইউনিয়ন, যেখানে নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রয়েছে। এদিকে ইউরোপে বিক্রি কমে যাওয়ার চাপ কাটাতে চালক সহায়ক প্রযুক্তির উপর জোর দিচ্ছে টেসলা, যার নেতৃত্বে রয়েছেন প্রতিষ্ঠানটির সিইও ইলন মাস্ক। বরকতুল্লাহ, সময় সংবাদ। ভারতের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ঐতিহ্যের ভিড়ে রাজধানী নয়াদিল্লিতে আজও টিকে আছে এক প্রাচীন সংস্কৃতি। মুঘল আমলের কবুতর পালনের সেই প্রথা কবুতরবাজি আজ যা বাঁচিয়ে রেখেছেন অল্প কিছু মানুষ। প্রজন্ম থেকে প্রজন্মে ভালোবাসা আর নিষ্ঠায় টিকে আছে এই অনন্য শিল্প। ঝাঁকে ঝাঁকে উড়ছে কবুতর। বিস্তীর্ণ নীল আকাশে ডানা মেলে ওড়ার এই দৃশ্য সহজেই নজর কাড়ে যে কারো। কবুতর পালন ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে ভারতে বহু পুরনো ঐতিহ্যের অংশ। নয়াদিল্লির ব্যস্ত নগর জীবনের মাঝেও এখনও টিকে আছে শতাব্দী প্রাচীন কবুতরবাজি। মুঘল আমলে জনপ্রিয় এই প্রথায় কবুতরের ঝাঁক লালন পালন করা হয়। বিশেষ কৌশলে তাদের উড়তে শেখানো হয়, এমনকি দূরত্ব পেরিয়ে আবার ফিরে আসার প্রশিক্ষণও দেয়া হয়। একসময় শান্তির প্রতীক এই কবুতর বার্তাবাহক হিসেবেও ব্যবহৃত হতো। আজও পুরান দিল্লির আকাশে দেখা মেলে এমন দৃশ্যের। কবুতর উড়ছে আর নিচ থেকে তাদের নিয়ন্ত্রণ করছেন প্রশিক্ষকরা। ধৈর্য ও দক্ষতার সঙ্গে তারা পাখিগুলোকে শহরের ভিড় আর সরু গলির মাঝ দিয়েও পরিচালনা করেন। পুরো প্রশিক্ষণ প্রক্রিয়ায় সময় লাগে প্রায় 4 মাস। শব্দের মাধ্যমে ধীরে ধীরে ভয় দেখিয়ে কবুতরদের দূরে উঠতে এবং বাতাসের বিপরীতে ফিরে আসতে শেখানো হয়। শুরুতে আমাদের ছাদে কোনো কবুতর ছিল না, তাই নতুন কবুতর এনে রাখি। এরপর একটি জাল লাগানো হয় যাতে তারা ধীরে ধীরে এই ছাদের সঙ্গে পরিচিত হতে পারে। কবুতরের দৃষ্টিভঙ্গি খুব প্রখর, তারা সহজেই নিজের ছাদ চিনে নিতে পারে। এই ঐতিহ্য এখন আর শুধু শখ নয়, অনেকের কাছে এটি আবেগের বিষয়। কেউ বাবা দাদাকে দেখে প্রজন্ম ধরে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন, আবার কেউ অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে শিখে নিচ্ছেন কবুতর লালন পালন ও প্রশিক্ষণের কৌশল। কবুতর পালন একটা নেশার মতো। যেমন মানুষ কাউকে ভালোবাসে, আমিও এই কাজটাকে তেমনই ভালোবাসি। অনেক বছর ধরে করছি। ছোটবেলায় দাদাকে এটা করতে দেখেই আগ্রহ তৈরি হয়। দ্রুত নগরায়নের এই সময়ে নয়াদিল্লির ছাদ জুড়ে উঠতে থাকা কবুতরগুলো যেন অতীতের এক জীবন্ত স্মৃতি। যারা এই প্রথা ধরে রেখেছেন তাদের কাছে এটি শুধু বিনোদন নয়, এটি ভালোবাসা ও ঐতিহ্যের প্রতি গভীর টান। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে জ্বলে উঠল জাপানি শিল্পী তোকোমাজু মাতসুয়ামার ব্যতিক্রমী আর্ট ইনস্টলেশন মর্নিং অ্যাগেইন। 96টি ডিজিটাল বিলবোর্ড একসঙ্গে রূপ নেয় রং, আলো আর বৈচিত্র্যের এক বিশাল ক্যানভাসে। আলোর এই প্রদর্শনীটি চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। টাইমস স্কোয়ারে মিডনাইট মোমেন্টের প্রজেক্টের অংশ হিসেবে প্রদর্শিত হচ্ছে জাপানের শিল্পী তোমোকাজু মাতসুয়ামার কাজ মর্নিং অ্যাগেইন। স্থানীয় সময় রাত 11:57 থেকে 12টা পর্যন্ত চলা 3 মিনিটের প্রদর্শনীতে 96টি ডিজিটাল স্ক্রিনে একসঙ্গে ভেসে ওঠে আলো, রং আর গতির এক বিশাল ভিজুয়াল গল্প। নিউ ইয়র্কের বৈচিত্র্যকে কেন্দ্র করে নির্মিত এই কাজ শহরের বৈশ্বিক চরিত্রকে নতুনভাবে তুলে ধরে। শিল্পী মাতসুয়ামা জানান, দিনের শেষ ও নতুন দিনের শুরু, এই দুই মুহূর্তের মধ্যবর্তী সময়ই তাকে এই কাজের অনুপ্রেরণা দিয়েছে। যুদ্ধ ও বিভাজনের বর্তমান বিশ্ব বাস্তবতার মধ্যে তিনি এই সময়কে দেখেছেন পুনর্জন্মের প্রতীক হিসেবে। তার মতে, প্রতিটি দিন শেষ হওয়া মানেই নতুন সম্ভাবনার সূচনা, আর সেই ভাবনাই মর্নিং অ্যাগেইন নামের ভিত্তি।
টাইমস স্কোয়ারে 96টি স্ক্রিনে আমার কাজ প্রদর্শনের সুযোগ পাওয়া জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা। একজন জাপানি শিল্পী হিসেবে এই জায়গায় নিজের বার্তা পৌঁছে দিতে পারা সত্যি অসাধারণ। নিউ ইয়র্কে 25 বছর বসবাসের অভিজ্ঞতা তুলে ধরে মাতসুয়ামা বলেন, এই শহর তাকে গ্রহণযোগ্যতা ও স্বাধীনতার নতুন অর্থ শিখিয়েছে। তিনি জানান, বহু বছর নিজেকে বহিরাগত মনে হলেও এখন তিনি শহরের অংশ হিসেবে নিজের কণ্ঠ খুঁজে পেয়েছেন। পাশাপাশি দর্শকরাও এই কাজকে আবেগময় ও শান্তিময় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন। আলোরে প্রদর্শনীটি চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে খেলতে চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। সাগরিকায় কাল অনুশীলনে নামবে দুদল। সকালের সেশনে প্রস্তুতি নেবে টাইগাররা, আর দুপুরে প্র্যাকটিসে নামবে কিবিরা। 23 এপ্রিল সকাল 11টায় মাঠে গড়াবে তৃতীয় ওয়ানডে। হাসি মুখে বন্দর নগরীতে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ হার এড়িয়ে ফুরফুরে মেজাজেই মেহেদী হাসান মিরাজরা। মিরপুরে প্রথম ওয়ানডেতে হারায় বেশ চাপের মধ্যে ছিল স্বাগতিকরা। ঘরের মাঠে 250-র নিচে টার্গেটই তাড়া করতে পারেনি। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মিরাজের দল। নাহিদ রানার গতির কাছে দিশেহারা হয়ে পড়ে নিউজিল্যান্ড। টাইগার পেসারের 5 উইকেট, আর এরপর তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর 50-তে সিরিজে সমতায় ফেরে টাইগাররা। আর সেই আত্মবিশ্বাস নিয়েই এবার বন্দর নগরীতে ফিল সিমন্সের শিষ্যরা। 1-1 সমতায় থাকায় শেষ ম্যাচটা হয়ে দাঁড়িয়েছে অঘোষিত ফাইনাল। চট্টগ্রামে পৌঁছে দিনটা টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা। মাঠের অনুশীলন বুধবার। বৃহস্পতিবার সকাল 11টায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে কিউইদের মুখোমুখি হবে টাইগাররা। একই দিন চট্টগ্রামে পৌঁছেছে নিউজিল্যান্ড দল। ঢাকায় প্রথম 2 ওয়ানডেতেই উইকেট ছিল পেস সহায়ক। ধারণা করা হচ্ছে শেষ ম্যাচেও সুবিধা আদায় করে নেবেন ফাস্ট বোলাররা। সিরিজ মাঠে গড়ানোর আগে অনেকেই এই নিউজিল্যান্ড দলকে বি টিম বলে খোঁচা দিয়েছেন। আইপিএল ও পিএসএল এর কারণে এ সফরে নেই প্রথম সারির অনেকেই। তবুও প্রথম ওয়ানডেতে জিতে নিজেদের বেঞ্চের শক্তির জানান দিয়েছে কিউইরা। সিরিজ জিততে পারলে সেটা হবে তাদের জন্য দারুণ এক সাফল্য। এই ভেন্যুতে এর আগে 50 ওভার ক্রিকেটে একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। 2008 সালের ওই ম্যাচে 79 রানে জিতেছিল কিউইরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। বড় চমক দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 টি-20-র জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্রাম দেওয়া হয়েছে মোস্তাফিজ তাসকিন এবং নাহিদ রানাকে। তাদের জায়গায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন। তার সঙ্গী হিসেবে আছেন রিপন মণ্ডল। আনকোরা এক পেস ইউনিট নিয়ে এবার কিউই চ্যালেঞ্জ সামলাতে হবে লিটন দাসকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার আগেই এবার টি-20 স্কোয়াড চূড়ান্ত করে ফেলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজেদের প্রথম সিরিজেই বেশ মুনশিয়ানা দেখালেন নবনির্বাচিত নির্বাচক প্যানেল। বড় চমক দিয়ে তারা ঘোষণা করলেন বাংলাদেশের টি-20 দল। তবে আপাতত চট্টগ্রামের 2 ম্যাচে খেলবেন এই ক্রিকেটাররা। মিরপুরের তৃতীয় ম্যাচের জন্য আসবে নতুন স্কোয়াড। 2 ম্যাচের স্কোয়াডের সবচেয়ে বড় চমক নিয়মিত 3 পেসারের না থাকা। ওয়ানডে সিরিজ শেষেই বিশ্রামে পাঠানো হবে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তাদের জায়গায় টি-20 দলে আছেন তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলাম। পেস ইউনিটে তাদের সঙ্গী হিসেবে ডাক পেয়েছেন রিপন মণ্ডল। ইমার্জিং এশিয়া কাপ থেকে শুরু করে বিপিএল এবং বিসিএল এ দুর্দান্ত পারফরমেন্স করার পুরস্কার পেলেন তিনি। বিশ্রাম দিয়েছি নাহিদ রানাকে, তাসকিনকে। নাহিদ রানা অবভিয়াসলি ওয়ানডে ম্যাচের পরে তার একটু বিশ্রাম দরকার আছে টেস্ট ম্যাচের আগে। এট দ্য সেম টাইম টি-20তে আমরা কিছু নতুন মুখ ট্রাই করবো, সেই ভাবনাতেই আসে দুজনের দলে আসা। আর বাকিরা তো সাইফুদ্দিন যে আরেকজন অলরাউন্ডার আছেন, ব্যাটিংয়ে তো যারা আছেন তারা সবাই আছেন, আগে যারা ছিলেন, তো সেখানে আমরা তাদের গোটা পরিবর্তন করিনি। আর সাইফুদ্দিনের সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আরেক পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। সাম্প্রতিক সময়ে ঘরোয়া টি-20তে সাকলাইনের বোলিং অনেক বেশি কার্যকর ভূমিকা রাখায় তাকে ডাকার সিদ্ধান্ত নিয়েছেন হাবিবুল বাশার সুমনের নির্বাচক প্যানেল। এছাড়া লেট অর্ডারে তার ব্যাটিংটাও দারুণ কাজে আসবে বলে বিশ্বাস তাদের। দুজন নতুন মুখ আমরা ইনক্লুড করেছি, রিপন মণ্ডল এবং আব্দুল গাফফার সাকলাইন। অবভিয়াসলি রিপন মণ্ডল খুব ভালো করছিলেন, ভালো করছেন। আমরা মনে করছি যে শেষের দিকে ডেথ ওভারে এবং শুরুর দিকে তার উইকেট নেওয়ার সক্ষমতা আছে, সেটা আমরা ভালো মতো ব্যবহার করতে পারবো। আর আব্দুল গাফফার সাকলাইন আমরা একটা বোলিং অলরাউন্ডার খুঁজছি,
তিনি হয়তো আমাদের সেই অপশনটা হতে পারেন। সেই চিন্তা ভাবনা থেকে তাকে দলে নেওয়া, আশা করছি তিনি আমাদের ভবিষ্যতের জন্য সেই বোলিং অলরাউন্ডার যে জায়গাটা সেটা পূরণ করতে পারবেন। তিনি রিসেন্টলি ভালো ফর্মে আছেন, আশা করি তার সেই ফর্মটা আমরা কাজে লাগাতে পারবো। স্পিন বোলিং ডিপার্টমেন্ট সামাল দেবেন রিশাদ হোসেন, তার সঙ্গে থাকবেন নাসুম আহমেদ এবং শেখ মেহেদী হাসান। আর লিটন দাসের দলে ওপেনিং স্লটের জন্য আছেন তানজিদ হাসান তামিম এবং ইনজুরি কাটিয়ে ফেরা পারভেজ হোসেন ইমন। দলের সহ অধিনায়ক সাইফ হাসান। মিডল অর্ডার সামলাবেন তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি এবং উইকেট কিপার ব্যাটার কাজী নুরুল হাসান সোহান। আশা করছি আমাদের দলটা এবার টি-20 সিরিজটা ভালো খেলবে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। জুনে বিসিবি নির্বাচন, কিন্তু তার আগে জেলা বিভাগ থেকে ক্রিকেট বোর্ডের কাউন্সিলর নির্ধারণ নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে ক্রীড়া পরিষদ। এখন পর্যন্ত স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটি গঠিত হয়নি। তবুও দ্রুততম সময়ের মধ্যে জেলা বিভাগের নির্বাচন আয়োজনের সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান এনএসসি পরিচালক আমিনুল হাসান। এছাড়া বিগত সময়ে যারা জেলা ক্রীড়া সংস্থাগুলোর ভোটার ছিলেন উপস্থিত থাকলেও তারা ভোট দিতে পারবেন। গঠনতন্ত্র মেনে নতুন কাউকেও ভোটার তালিকায় যুক্ত করা যাবে বলে জানান এই কর্মকর্তা। বিসিবি নির্বাচন এখন দেশের ক্রিকেটের অন্যতম আলোচিত বিষয়। জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে বিসিবি নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের কমিটি, কিন্তু এর আগে বড় চ্যালেঞ্জের সামনে জাতীয় ক্রীড়া পরিষদ। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভাঙার একটা বড় কারণ ছিল বিতর্কিতভাবে জেলা বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর নির্ধারণ। এবারের বিসিবি নির্বাচনে জেলা বিভাগ থেকে নির্বাচিত সদস্যরাই পারবেন কাউন্সিলর হতে। তবে এখনও স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোর নতুন অ্যাডহক কমিটি গঠিত হয়নি। তাদেরকেও নির্বাচন দেওয়ার জন্য দিতে হবে 3 মাস সময়, কিন্তু বিসিবি নির্বাচনের বাকি মাত্র 1.5 মাসের মতো। এত অল্প সময়ে ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচন আয়োজন করা কঠিনই হবে। একটু চ্যালেঞ্জ তো বটেই, একটু চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সেই কমিটিগুলো করে দেওয়া যাবে, তারা যাতে জেলা এবং বিভাগীয় পর্যায়ের কাউন্সিলরগুলো রেডি করতে পারেন। প্রক্রিয়া চলছে এটা। আমরা আশা করছি আগামী 1-2 সপ্তাহের মধ্যে এটা কমপ্লিট করে ফেলতে পারবো। একটা চ্যালেঞ্জ বটে, তো এইটাকে আমরা এখনই এই নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমরা আশা করছি যে এর মধ্যে আমরা এটা সম্পন্ন করতে পারবো। ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচনের ভোটার তালিকায় কারা থাকবেন সেটা নিয়েও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোকে। বিগত সময়ের ভোটারদের অনেকেই এখন লাপাত্তা। তাহলে প্রশ্ন, কোন প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে ভোটার? নতুন কাউকে বা কিভাবে যুক্ত করা হবে? যারা নেই তো নেই, যারা আছেন তারাও তো গত 1-1.5 বছর ধরে 2 বছর ধরে বিভিন্ন খেলাধুলার সাথে জড়িত আছেন। তো আপনারা জানেন যে খেলাধুলার সাথে জড়িত ব্যক্তিত্বগুলি এই কাউন্সিলর হিসেবে আসেন। তো 1-1.5 বছর ধরে যারা আছেন তারা তো আছেন, তাদের মধ্যে থেকে কাউন্সিলর হবে। যারা এখন কাজ করছেন না তাদেরকে তো ধরে এনে আর কাউন্সিলর বানানো যাবে না, নতুন করেও হতে পারে। যদি কাউন্সিলর করার জন্য নীতিমালাতে যে ক্রাইটেরিয়াগুলো আছে ওই ক্রাইটেরিয়াগুলো অনুসরণ করেই কাউন্সিলর করা হবে। ওই কাউন্সিলররা ভোটার হবেন এবং ভোট দেবেন। এদিকে বিসিবিতে গঠিত অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে আইসিসিতে নালিশ জানিয়েছিলেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে এখন পর্যন্ত কোনো নেতিবাচক খবর না আসায় বিসিবির ওপর নিষেধাজ্ঞা আসা নিয়ে চিন্তামুক্ত এনএসসি। আইসিসির সাথে আমাদের এটা নিয়ে আর কোনো আলোচনা হয়নি। আইসিসি হয়তো যদি কোনো লঙ্ঘনের বিষয় থাকতো আইসিসি জানাতো, এটা আমরা এই ধরনের কোনো আশঙ্কা নেই এখন। এদিকে প্রায় 1.5 বছর ধরে বিভিন্ন ফেডারেশন চলছে অ্যাডহক কমিটি দিয়ে। বেশ কিছু অ্যাডহক কমিটি নিয়ে আছে বিতর্ক, তবে সহসাই ফেডারেশনগুলোতে হচ্ছে না নির্বাচন। আমরা মনে করি যে এটা একটা মেসেজ অন্য সকল অ্যাডহক কমিটির জন্য, যে এই নির্বাচনটি তারাও আশা করি যে যত দ্রুত সম্ভব তারা নির্বাচনটি সম্পন্ন করবেন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ব্যক্তিগত ক্ষোভ মেটাতে আর পূর্ববর্তী বোর্ডের মানহানি করতে সাজানো হয় পূর্বাচলে মাটি চুরির নাটক। তাই নতুন করে এই ঘটনায় তদন্ত করতে যাচ্ছে বিসিবির অ্যাডহক কমিটি, জানিয়েছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। আসলে মাটির ঘাটতি ছিল কিনা কিংবা কারা দায়ী সে বিষয়ে সত্যতা উঠে আসবে বলে তদন্তে বলে জানান প্রত্যাশা তার। 38 একরে গড়ে তোলা হবে এশিয়ার অন্যতম বড় স্টেডিয়াম। এমন স্বপ্ন বাস্তবতায় রূপ নেয়নি, বরং বোর্ডে একের পর এক রথ বদলে ঝুলে গেছে ভবিষ্যৎ। মাঝে মাটি চুরির ইস্যুতে আলোচনায় আসে পূর্বাচলের এই ভেন্যু। 20,000 ঘনফুট মাটি ক্রয় করা হলেও পাওয়া গেছে 7,500 ঘনফুট। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড এমন অভিযোগ এনে আলোড়ন তৈরি করে। গঠন করা হয় 4 সদস্যের তদন্ত কমিটি। তবে বিসিবির অন্য সব তদন্তের মতো এই তদন্ত প্রতিবেদনও আলোর মুখ দেখেনি।
মাটি চুরির ইস্যু তাই এতদিনে মাটি চাপা পড়ে গেছে। ক্রীড়া পরিষদের গঠন করা অ্যাডহক কমিটির দাবি, এমন অভিযোগ রীতিমতো হাস্যকর। বাস্তবে মাটির ঘাটতি কতটুকু ছিল তা বের করতে গঠন করা হবে নতুন তদন্ত কমিটি। এটা পূর্ণাঙ্গ রিপোর্ট নয়, এটা সবকিছু দেখে তারপর আমরা ব্যবস্থা নিব। আমি তাও বলছি, এটা এই যে এটা শর্ট হয়েছে, আসলে শর্ট কি হয়েছে না অন্য কোথাও নিয়েছে, বা এটা অনেক দিন থাকার ফলে কতটুকু কমে মাটি, এগুলি সব সায়েন্টিফিক জিনিস, এগুলি আছে, এগুলির ব্যাপারে তথ্য নিয়ে তারপর আমরা কমেন্টস করব। তদন্ত প্রতিবেদন প্রকাশ না করা হলেও তদন্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আছে। 1 বছর আগে কেনা মাটির পরিমাণ সময়ের সঙ্গে কিছুটা কমবে, সেটাই স্বাভাবিক। এছাড়াও বরিশাল সহ কয়েকটা ভেন্যুতে ব্যবহারের জন্য পূর্বাচল থেকে মাটি সরিয়ে নেওয়া হয়, সে হিসেবও রাখেনি ওই তদন্ত কমিটি। এমনকি ওই ভেন্যুর কিউরেটর বদিউল খোকনের জবানবন্দিও নেওয়া হয়নি প্রতিবেদন তৈরির কাজে। তাই অভিযোগ, ব্যক্তিগত ক্ষোভ মেটাতে আর আগের বোর্ডের মানহানি করতেই সাজানো হয় এমন নাটক। নতুন তদন্তে উঠে আসবে আসল ঘটনা, এমনটাও প্রত্যাশা গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের। এটা একটা হাস্যকর বিষয় আমার কাছে মনে হয়েছে, কারণ যাদের নাম এসছে তাদের যে ক্রিকেটে বা খেলাধুলার প্রতি যে কি কন্ট্রিবিউশন, সেটা যদি জানতো তাহলে এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। তাদের স্ট্যাটাস যদি জানতো তাহলে আর এই জিনিসটি নিয়ে কথা উঠতো না। তবে আনফর্চুনেটলি এইসব কথা নিয়ে, যে এইসব বিষয় নিয়ে কথা হচ্ছে, এটা আমরা একেবারে খতিয়ে পূর্ণাঙ্গ সত্য ঘটনাটা প্রকাশ করার চেষ্টা করব। তবে আদৌ নতুন তদন্তের প্রতিবেদন আলোর মুখ দেখবে নাকি অন্য সব ঘটনার মতো আরও একবার অমীমাংসিতই থেকে যাবে আরও একটা ইস্যু, সে বিষয়ে সন্দেহ আছে যথেষ্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। প্রায় 2.5 বছর পর শুরু হলো বিসিএল এর লঙ্গার ভার্সন। সিলেটে প্রথম দিন শেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্ট জোনের বিপক্ষে সেন্ট্রাল জোনের সংগ্রহ 6 উইকেটে 272 রান, আর সাউথ জোনের চেয়ে 298 রানে পিছিয়ে নর্থ জোন। প্রথম ইনিংসে সাউথ জোনের 314 রানের জবাবে বিনা উইকেটে 16 রানে দিন শেষ করেছে নর্থ জোন। 28 মাস বা প্রায় 2.5 বছর পর মাঠে বাংলাদেশ ক্রিকেট লিগের লঙ্গার ভার্সন। ক্রিকেটারদের মাঝে বাড়তি উৎসাহ, লাক্কাতুরায় মহাব্যস্ততা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সেন্ট্রাল ও ইস্ট জোন আর একাডেমি গ্রাউন্ডে মুখোমুখি নর্থ ও সাউথ জোন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্ট জোনের নতুন মৌসুমের প্রথম দিনের শুরুটা ছিল দারুণ। টস জিতে সেন্ট্রাল জোনকে ব্যাটিংয়ে পাঠায় তারা। সিলেটের লোকাল বয় ইবাদত হোসেনের পেসে মর্নিং সেশনে ভুগতে হয়েছে সেন্ট্রালের ব্যাটারদের। দলীয় 20 রানের মধ্যে প্যাভিলিয়নে ফেরেন নাইম শেখ ও মাহফিজুল ইসলাম জীবন। সুইং বোলিংয়ে মুগ্ধতা ছড়ান তোফায়েল আহমেদও। টেস্ট মেজাজে খেলা জিসান আলম 80 বল টিকলেও করেন মাত্র 14 রান। অধিনায়ক মার্শাল আইয়ুব ও মোসাদ্দেক হোসেন সৈকত 2 অঙ্কের কোটায় স্পর্শ করতে পারেননি। তবে চেষ্টা চালিয়ে যান সাদমান ইসলাম অনিক। জাতীয় দলের টেস্ট ফরম্যাটের নিয়মিত ওপেনার থামেন 56 রান করে। 125 রানে 6 উইকেট তুলে নিয়ে স্বস্তিতেই ছিল ইস্ট জোন, কিন্তু সেখান থেকে মোমেন্টাম ছিনিয়ে নেন আশিকুর রহমান শিবলি ও আবু হায়দার রনি। বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়ে 147 রানের আনবিটেন পার্টনারশিপ গড়েন দুজন। রনি 90 ও শিবলি 75 রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। এবাদত ও তোফায়েল 2টি করে উইকেট নেন। আর ফার্স্ট ক্লাস ক্রিকেটে 300 উইকেটের মাইলফলক স্পর্শ করেন স্পিনার নাইম হাসান। এদিকে একাডেমি গ্রাউন্ডে নর্থ জোনের বিপক্ষে স্কোরবোর্ডে ভালো রান তুলেছে আসরের সফলতম দল সাউথ জোন। এনামুল হক বিজয় ও ইফতেখার হোসেন ইফতির ওপেনিং জুটিতে আসে 58 রান। ইফতি 49 আর বিজয় আউট হন 31 রান করে। ফজলে রাব্বি করেন 34। সম্ভাবনা জাগিয়ে 50 বঞ্চিত হন রিজান হোসেন ও মঈন খানও। রিজান 47 ও মঈন করেন 36 রান। তবে 50-র দেখা পেয়েছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন, যদিও এরপর ইনিংস লম্বা করতে পারেননি। 53 রানে ফিরেছেন প্যাভিলিয়নে। 3টি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন। প্রথম ইনিংসে সাউথ অল আউট হয়েছে 314 রানে। জবাবে নির্বিঘ্নেই দিন পার করেছে নর্থ। আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির হোসেনের ওপেনিং জুটি অবিচ্ছিন্ন আছে 16 রানে। মাকসুম আলম খান, সময় সংবাদ। নারী ওয়ানডে সিরিজের খবর। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সকালে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ সকাল 9:30টায়। সিরিজের প্রথম ম্যাচে 9 বল হাতে রেখে শ্রীলঙ্কার নারী দলকে 3 উইকেটে হারায় বাংলাদেশ। সেই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন টাইগ্রেস ব্যাটার শারমিন আক্তার। 86 রান করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। এর পুরস্কার পেয়েছেন আইসিসি র্যাঙ্কিংয়েও। এছাড়া ম্যাচে আলো ছড়িয়েছেন সোভানা মুস্তারি। তবে 56 বলে 41 রানে এই ক্রিকেটার রাজশাহীর গরমে হওয়া ক্র্যাম্পে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান ড্রেসিং রুমে।
বিশ্বকাপের আগে সোভানা ছিটকে গেলে বড় ধাক্কা খাবে জ্যোতি বাহিনী। দ্বিতীয় ম্যাচের আগে তার ইনজুরির বিষয়ে কিছুই নিশ্চিত করেনি টিম ম্যানেজমেন্ট। এছাড়া বড় কোনো সমস্যা নেই দলে। বলাররা লঙ্কান নারী দলের বিপক্ষে শুরুটা ভালো করলেও মাঝে সে ফর্ম ধরে রাখতে পারেনি। তবে দ্বিতীয় ম্যাচে সে ভুল সূত্রে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিতের আশা ক্রিকেটারদের। তীব্র গরম খেলা কিছুটা সমস্যার হলেও মাঠে তার প্রভাব পড়বে না বলে আশা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। বিশ্বকাপে ব্রাজিলের হেক্সা শিরোপা জয়ের উপযুক্ত সময় বলে মনে করেন দেশটির 2002 বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু। ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলতির উপর আস্থা রাখছেন সেলেসাও কিংবদন্তি। তবে বিশ্বকাপের আগে ইতালিয়ান কোচকে রক্ষণে আরও বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন কাফু। সেই ব্রাজিলের হেক্সা মিশনে ভিনি ও অ্যান্ড্রিক বড় ভূমিকা রাখবে বলে জানান তিনি। 2002 সালে ইয়োকোহামায় জার্মানিকে 2-0 গোলে হারিয়ে পঞ্চম বিশ্বকাপের শিরোপা জিতেছিল ব্রাজিল। সেই বিশ্বকাপে সেলেসাওদের অধিনায়ক ছিলেন কাফু। এর আগে 1994 বিশ্বকাপেও ব্রাজিল দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। সেই প্রজন্মের পর আর বিশ্বকাপ জিততে পারেনি লাতিন পরাশক্তিরা। গেল 24 বছরে বিশ্বকাপ না জয়ের আক্ষেপ পোড়ায় ব্রাজিলের সাবেক ফুটবলারদের। সেই আক্ষেপটা 2026 বিশ্বকাপে মেটাতে চান কাফু। শিরোপা পুনরুদ্ধার ও হেক্সা জয়ের মিশনে 2026 সালকে উপযুক্ত সময় বলে মনে করেন সেলেসাওদের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক। সেই সঙ্গে ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলোত্তিকে বিশ্বকাপের ম্যাচ সামনে রেখে বেশ কিছু পরামর্শ দিয়েছেন কাফু। সবশেষ ট্রফি জেতার 24 বছর পর আমি মনে করি ব্রাজিলের জন্য এটা উপযুক্ত মুহূর্ত। আমরা কার্লো আনচেলত্তিকে এনেছি, যার ধারাবাহিক শিরোপা জয়ের অভিজ্ঞতা আছে। তিনি ব্রাজিলিয়ান জাতীয় দলকে শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে যাবেন। ব্রাজিলের মাঝমাঠ ও আক্রমণ ভাগ বেশ শক্তিশালী। আমি আনচেলত্তিকে বলবো রক্ষণে আরও বেশি মনোযোগ দিতে, কারণ যদি ব্রাজিল বিশ্বকাপে কোনো গোল না খায় তাহলে নিশ্চিতভাবে প্রতি ম্যাচে তারা একটি করে গোল করবে। নেইমারকে নিয়ে কথা না বললেও ব্রাজিলের ভবিষ্যৎ দুই তারকা ভিনিসিয়াস জুনিয়র ও এনরিকের উপর আস্থা রাখছেন কাফু। তার দাবি 2026 বিশ্বকাপে বিতর্ক কাটিয়ে ব্রাজিলকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে অবদান রাখবেন ভিনি। আর রিয়াল ছাড়াই এনরিক ফর্মে ফিরেছেন বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। যে কোনো ধরনের বিতর্ক কাটানোর সেরা উপায় হলো বিশ্বকাপ। ওই 8 ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের সুযোগ আছে পুরো বিশ্বকে তার যোগ্যতা দেখানোর এবং সে ফুটবলে কি করতে পারে সেটা প্রমাণ করার। আর আমি মনে করি এটা এনরিকের জন্য ভালো সময়। রিয়াল মাদ্রিদে অনেক বেশি তারকা, তাদের মধ্যে একজন তরুণ খেলোয়াড়ের গুরুত্বপূর্ণ হয়ে ওঠা কঠিন। সে অল্প বয়সী খেলোয়াড় যে ব্রাজিলের জন্য অনেক অবদান রাখতে পারে। আমি নিশ্চিত আনচেলত্তি তাকে ইতিবাচকভাবে দেখবে। তবে 2026 বিশ্বকাপে ব্রাজিলের একাদশে জায়গা করে নেওয়াই এখন কঠিন চ্যালেঞ্জ তরুণ এনরিকের সামনে। ওয়াও পেদ্রো এস্তেবাওদের মতো প্রতিভাবান ফুটবলারদের সঙ্গে প্রতিযোগিতা করে তাকে জায়গা করে নিতে হবে ব্রাজিলের 2026 বিশ্বকাপ স্কোয়াডে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার নিয়ে চলা বিতর্কে দাড়ি টানলেন ম্যারাডোনার ছেলে দিয়েগো সিনাগ্রা। তার কাছে লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার, তবে নিজের বাবাকে তার চেয়ে ওপরে রেখেছেন সিনাগ্রা। তিনি বলেন ম্যারাডোনা হলেন ফুটবল ঈশ্বর। এদিকে লিওনেল মেসিকে আবারও বিশ্বের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি দিয়েছেন লামিন ইয়ামাল। দিয়েগো আর্মান্দো মারাদোনার সঙ্গে শুধু একজনেরই তুলনা উঠেছে, তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। দুটি ভিন্ন এরার হলেও সমর্থক থেকে শুরু করে সমালোচক তাদের দাঁড় করিয়েছেন মুখোমুখি, কিন্তু কে সেরা সেই প্রশ্নে দাড়ি টানতে পারেনি কেউই। তবে এক জায়গায় দ্বিমত নেই কারো, তারা দুজনই সেরাদের সেরা। পেলে মারাদোনা যুগ গত হওয়ার পর ফুটবল বিশ্বের সবচেয়ে লম্বা সময় ধরে চলা বিতর্ক মেসি রোনালদোকে ঘিরে। একেবারে সমসাময়িক পর্যায়ে দুই কিংবদন্তি লড়াইয়ের মধ্য দিয়ে নিজেদের এতটাই সমৃদ্ধ করেছেন যে আবারও কবে পৃথিবীতে এমন প্রতিভার দেখা মিলবে তা নিয়ে রয়েছে সংশয়। অবশ্য নিজের ঝুলিতে একটি বিশ্বকাপ তুলে এই বিতর্কের অবসান অনেকটাই ঘটিয়েছেন লিও মেসি। অনেকের কাছে গ্রেটেস্ট অফ অল টাইম বলতে শুধু আর্জেন্টাইন অধিনায়ক। যদিও 41 বছর বয়সে রোনালদো যেভাবে পারফর্ম করে চলেছেন তাতে আসন্ন বিশ্বকাপ ট্রফি তার হাতে উঠলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। নিশ্চিতভাবেই তখন নতুন করে উঠবে গোট বিতর্ক। যদিও দিয়েগো মারাদোনার ছেলে মনে করেন এটা নিয়ে তর্কের কিছু নেই। বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার মেসি আর ফুটবল ঈশ্বর মারাদোনা। আমার বাবার কাছ থেকে দুটি বিশ্বকাপ ছিনিয়ে নেওয়া হয়েছিল 1990 আর 1994 সালে। নয়তো তিনি 3টি বিশ্বকাপ জিততে পারতেন। মেসির কথা শুনেছি,
কিন্তু তার সঙ্গে আমার কোনো সখ্যতা নেই, কারণ তার আশেপাশের লোকজন এটা হতে দেয়নি। আমি বলবো মানুষের মধ্যে মেসি 1 নম্বরে, কিন্তু আমার বাবা ছিলেন ফুটবল ঈশ্বর। মেসি রোনালদো পরবর্তী যুগে এখন পর্যন্ত সবচেয়ে সম্ভাবনাময় ফুটবলার হিসেবে বিবেচনা করা হয় লামিন ইয়ামালকে। সম্প্রতি উদীয়মান ক্যাটাগরিতে তার হাতে উঠেছে মর্যাদার লরিয়াস অ্যাওয়ার্ড। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে যা জেতার রেকর্ড আছে শুধুই লিওনেল মেসির। তাকে আইডল হিসেবে মানা লামিন দাবি করেন মেসি বিশ্বের 1 নাম্বার ফুটবলার। আমার কাছে লিওনেল মেসি ইতিহাসের সেরা ফুটবলার। সব খেলাধুলার মধ্যে তিনি সেরা কিনা জানি না, তবে না হলেও খুব কাছাকাছি আছেন তিনি। মেসি একজন আদর্শ। তিনি যা অর্জন করেছেন তার জন্যই সবাই তাকে সম্মান করে। সম্প্রতি ইন্টার মায়ামিতে দুর্দান্ত সময় পার করছেন মেসি। বিশ্বকাপের আগে তার এই ফর্ম ঘিরে আশার সঞ্চার আর্জেন্টাইন সমর্থকদের। যদিও বিশ্বকাপে তিনি খেলবেন কিনা তা নিয়ে এখনও রয়েছে সংশয়। এস এম ইকবাল, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরান যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। অব্যাহত থাকবে ইরানি বন্দরে মার্কিন অবরোধ। দ্বিতীয় দফার আলোচনায় বসতে তেহরানের অস্বীকৃতি। অবস্থা যা দেখছি পূর্বে এখনো তাই আছে। 20% বাড়ার পরেও আজকেও যখন 5 ঘন্টা হইতেছে, তার মানে তো ভোগাতে এখনো কমে নাই। ডিপো থেকে বাড়তি তেল বিক্রির সিদ্ধান্তেও কমেনি দুর্ভোগ। স্বস্তি ফেরাতে আরও কয়েকদিন সময় চায় মন্ত্রণালয়। সরবরাহ বাড়ানোর দাবি পাম্প মালিক সমিতির। ক্ষমতায় থাকা বিএনপির সাংগঠনিক কার্যক্রমেও পিছিয়ে নেই। সময় সংবাদকে মির্জা ফখরুল। বিরোধী দলকে মোকাবেলায় রাজপথ নয় মতবিরোধী নিরসনের সংসদে আলোচনার আহ্বান। গাইবান্ধার জুনদহ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা প্রবেশপত্র পেল পরীক্ষার 6 ঘন্টা আগে। অভিভাবকদের প্রতিবাদ, শিক্ষকদের গ্রুপিং ও অবহেলায় কারণ। এবং হাতুড়ি দিয়ে থেতলে দেয় মাথা মুখ। পল্লবীর গৃহশিক্ষিকা জ্যোৎস্না হত্যায় প্রধান সন্দেহভাজন সাবলেট ভাড়াটিয়া। মুষ্টি থেকে উদ্ধার চুলের সূত্র ধরে তদন্তে পুলিশ। এই ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ অর্চিতা। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।